একটা বিশেষ মন্ত্র, সাথে বেশ কিছু আচার ও নিয়ম, যেগুলো নাকি সঠিকভাবে করতে পারলে আপনি নির্ভুলভাবে আপনার মৃত্যুর দিন, সময় আপনি নির্ণয় করতে পারবেন। এরকমই একটা সত্যি ঘটনা আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি, এবং আশা রাখি এই ঘটনাটা শুনে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে মূল ঘটনায় যাওয়ার আগে আমি কয়েকটা কথা একটু আপনাদেরকে বলে নিই। সেটা হলো, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদের কাছে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন যেন সেই ঘটনাটা প্রচারযোগ্য হয় এবং সেই ঘটনায় এমন কিছু লেখা না থাকে, এমন কিছু বর্ণনা থাকে যেগুলো সবার সামনে সমস্ত শ্রোতাবন্ধুরা শুনতে বিব্রত বোধ করেন। আমরা এই চ্যানেলে সকলের শোনার মতো ঘটনাই কিন্তু প্রচার করে থাকি। আর স্বরচিত ঘটনা আমরা এই চ্যানেলে প্রচার করি না, আমরা কেবলমাত্র সত্যি ঘটনাগুলোই সকলের সামনে নিয়ে আসি। তো দয়া করে আপনারা আপনাদের লেখা ঘটনা আমাদের কাছে পাঠাবেন না, আমরা সেগুলো প্রচার করতে পারবো না। তো এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি আজকের ঘটনায় সরাসরি। তো এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে কলকাতা থেকে ইমেল করে পাঠিয়েছেন বাসুদেব বাবু। মূল ঘটনাটা বলার আগে আমাকে ঘটনা সম্পর্কিত বেশ কিছু কথা আপনাদেরকে বলে নিতে হবে, তাহলে আপনাদেরও বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। তো বাসুদেববাবু ঘটনাটাকে নিজের মতো করে ইমেল করে পাঠিয়েছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন যে পুরো ঘটনাটা পড়ে যেন আমি গুছিয়ে আপনাদের সকলের সামনে পরিবেশন করি। তো আমি সেরকমভাবেই, উনি যেভাবে লিখেছেন সেভাবেই আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে বলার চেষ্টা করছি। আচ্ছা, বাসুদেববাবু যেটা লিখেছেন যে ওনাদের আদি বসবাস ছিল বর্ধমানে। তো বর্ধমানেই ওনার জন্ম এবং বাসুদেববাবুর যিনি বাবা ছিলেন, ওনারা 3 ভাই ছিলেন। আর বাসুদেববাবুর বাবা ছিলেন ছোট ভাই। তো বড়, মেজো, ছোট। তো 3 ভাই যার ছিলেন, 3 ভাই কিন্তু স্কুল টিচার ছিলেন। এবং স্কুল টিচার হলেও তখন তো স্কুল টিচারের মাইনে খুব একটা বেশি ছিল না। তো এই 3 ভাই ছাড়া ওনাদের কিন্তু 3 বোন ছিল। আর বাসুদেববাবুর যিনি দাদু ছিলেন তার অল্প কিছু জমি জায়গা ছিল, কিন্তু ওনার শরীরের কিছু শারীরিক প্রবলেম ছিল, তো সেই জন্য সেই জমি জায়গাতেও কিন্তু উনি সেভাবে চাষবাস করতে পারতেন না। তো সেই জন্য ওনাদের যে জমি জায়গা ছিল সেই জমি জায়গা অন্য কাউকে দিয়ে চাষ করানো হতো এবং তার ফলে তারা যখন চাষ করতো, চাষের পরে যখন ফসল উঠতো সেই সামান্য ওইটুকু দিয়েই তাদের কিন্তু সারা বছর কাটতে হতো। ফলে সংসার একটা খুব অভাব ছিল। তো বাসুদেববাবুর বাবারা যে 3 ভাই ছিলেন, তো 3 ভাই কিন্তু খুব কষ্ট করে পড়াশুনো কমপ্লিট করেন এবং 3 ভাই শিক্ষকতায় যোগ দেন। 3 ভাই স্কুল টিচার। এবার ঘটনার সূত্রপাত হচ্ছে বাসুদেববাবুর যিনি জ্যাঠা ছিলেন সেখান থেকে। তো ওনার জ্যাঠা এমন একজন মানুষ ছিলেন, যেটা উনি লিখেছেন যে সম্পূর্ণ অন্য টাইপের মানুষ। উনি যখন সংসারে থাকতেন, সংসারের সকলের ভালো মন্দ সমস্তটা উনি নিজে একা হাতে দেখতেন। উনি যতটুকু অর্থ উপার্জন করতেন শিক্ষকতা করে স্কুলে, পুরোটাই কিন্তু উনি নিজের জন্য কিছুই রাখতেন না বলতে গেলে, এবং পুরোটাই উনি সংসারের জন্য ব্যয় করতেন। কারণ ওনাদের যে বাড়িটা ছিল গ্রামে, সেটাও কিন্তু
মানে একদম কোনো রকমে ওনার এটা উনি যেটা লিখেছেন ইমেলে, যে ওনাদের যে প্রথমে যে বাড়িটায় উনি ছোট থেকে বড় হয়েছেন, সেই বাড়িটায় বর্ষাকালে প্রত্যেকবার, মানে বর্ষাকালের আগেই কালবৈশাখী যখন আসতো তখন নাকি ঝড়ে পুরো একদম বাড়ির যে ছাদ, যে ওই বিচুলি দেয়া যে মাথা, সেই বাড়ির মাথা উড়ে বেরিয়ে যেত। ফলে আবার সেই ওই ঝড় বৃষ্টির রাতে এরকম বহুবার হয়েছে, ওনারা পুরো ভিজে ঘরের মধ্যে জিনিসপত্রে জল হয়ে গেছে, ওনারা ওইভাবেই সারা রাত কাটিয়েছেন। মানে একটা ভালো পাকা ছাউনি দেওয়ার মতো ঘরের কিন্তু অর্থ ছিল না। যাই হোক, তো এরকম করে ওনার জ্যাঠা খুব কষ্ট করতেন। কষ্ট করে উনি আস্তে আস্তে ঘরের প্রয়োজন যা যা ছিল, ঘরের চালটা পাকা করা, মানে তখন তো ওনারা ঢালাই করেনি, অ্যাসবেস্টাস দিয়ে করেছিল। তারপরে ঘরের আজ এটা খারাপ হচ্ছে, কাল ওটা ঠিক করতে হচ্ছে, এইরকম করে কিন্তু ওনার জ্যাঠা খুব করতেন সংসারের জন্য। উনি বড় ছেলে ছিল। এবার মেজো ছেলে যে ছিল সেও বেশ ভালোই ছিলেন। তো তারপরে তিনি বিয়ে করেন, কিন্তু জ্যাঠা কিন্তু বিয়ে করেন না। উনি আর কি সংসারের প্রতি এতটাই দায়বদ্ধ ছিলেন যে উনি বিয়ে থা কিছু করতেন না। আবার উনি প্রচুর ছাত্র পড়াতেন, মানে স্কুলে তো পড়াতেনই, তারপরেও ওনার কাছে বিভিন্ন যে ছাত্রছাত্রী আসতো, যাদের হয়তো বাইরে কোনো টিচারের কাছে পয়সা দিয়ে পড়ার মতো ক্ষমতা নেই, তাদেরকে কিন্তু উনি পড়াতেন। এবং সেই পড়ানোটা কিন্তু রাত 11:30 12টা অবধিও হয়ে যেত এক এক সময়। একদম বিনামূল্যে উনি পড়াতেন। আর পাড়ায় বা পুরো ওনাদের যে গ্রামে ওনারা থাকতেন বর্ধমানে, সেখানে সবাই কিন্তু এই ফ্যামিলিটাকে খুব রেসপেক্ট করতো, খুব ভালোবাসতো। বিশেষত ওনার জ্যাঠার জন্য, জ্যাঠার এত ভালো স্বভাব ছিল, এত উনি মানুষের জন্য করতেন। বা গ্রামে হয়তো কারোর বিয়ে হচ্ছে না, ওনার হয়তো সংসার খরচ বাঁচিয়ে সেই মাসে হয়তো 500টা টাকা বেঁচেছে, উনি সেই 500টা টাকা দিয়ে দিতেন, যে ঠিক আছে আমি তো বেশি দিতে পারলাম না, এই 500 টাকা তোমার মেয়ের বিয়ের জন্য যেটুকু হয় তুমি সেটুকু করো। এবার বুঝতেই পারছেন যে বাসুদেব বাবুর আমি জ্যাঠার কথা বলছি, তো এটা অনেক বছর আগের ঘটনা। তো তখন তো স্কুল টিচারের মাইনে খুব একটা বেশি ছিল না। তো বুঝতেই পারছেন আপনারা যে বিষয়টা কীরকম পরিস্থিতিটা ছিল। তো উনি আর বিয়ে করলেন না। এবার যখন ওনার একটু বয়স হলো, তখন এই বাসুদেব বাবুর বাবা তো ছোট ভাই ছিলেন, তো তার বিয়ে হয়ে গেছে। এবং এই বাসুদেব বাবু এবং ওনার বোন, বাসুদেব বাবু এখন লিখেছেন যে ওনার নিজেরই প্রায় 40-এর বেশি বয়স। তো বুঝতেই পারছেন, তো ওনার জ্যাঠার কথা আমি বলছি। তো যে বাসুদেব বাবুর আর ওনার বোন ছিল। তো ছোট থেকে যেটা উনি লিখেছেন, যে ছোট থেকে ওই জ্যাঠামশাইয়ের কাছে যা আবদার করেছেন, সেটা খেলনা হোক কি মানে পড়াশুনোর ক্ষেত্রের কোনো জিনিস হোক, কোনো কিছুতেই কখনো জ্যাঠা কিন্তু না করতেন না, মানে খুব ভালোবাসতেন আর কি। তো এইভাবেই জ্যাঠাকে ওই রকমভাবে দেখেই বড় হয়ে ওঠা। আর সংসারে কিন্তু একটা বড় সংসার, বড় বাড়ি। আমি বললাম যে ওনাদের বাসুদেব বাবুর বাবারা 3 ভাই 3 বোন, সেই 3 বোনের বিয়ে দেওয়া, ফলে সমস্ত কিছু এত কিছু রেসপন্সিবিলিটি পালন করতে করতে না, মানে সেভাবে কিন্তু ঘরে যে খুব সচ্ছল বেশ টাকা পয়সা আছে এরকম কিন্তু সংসারটা ছিল না তখনকার দিনে। যাই হোক, তবুও জ্যাঠার কল্যাণে কোনো কিছুতেই উনি কোনোদিনও অভাব বোধ করেননি। তো এরপরে যেটা আস্তে আস্তে হলো, যে মানে বহু বছর সংসারের কোথায় কি, মানে রান্নাঘরে ইভেন চালটা শেষ হয়েছে কিনা, কোন ডাল শেষ হয়ে গেছে, সেটাও কিন্তু উনি খেয়াল রাখতেন, ওই জ্যাঠামশাই। আচ্ছা, তো ওই জ্যাঠামশাইয়ের নাম ছিল হীরেন। তো ওনাকে পাড়ার লোকেরা ওই হিরু জ্যাঠাই বলতো। তো আমিও এখানে ওই জ্যাঠামশাইকে হিরু জ্যাঠা বলেই সম্বোধন করছি। তো ওই হিরু বাবু এত বছর ধরে সংসারটাকে আঁকড়ে ধরে রেখে, সংসারের প্রতি সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করে, যেখানে উনি নিজেও বিয়ে করলেন না, একটা সময়ের পরে উনি শুধুমাত্র না, মানে এই স্কুলে গিয়ে ছাত্রছাত্রী পড়ানো, মানে পড়ানোর বিষয়টুকু, আর প্রচুর পরিমাণে বই পড়ার ওনার একটা নেশা হলো। কারণ আমি বলেছি যে খুবই গরিব ছিলেন ওনারা। আর তখনকার দিনেও লাইব্রেরি থেকে ওনাদের, মানে যেটুকু আর কি আশেপাশে যে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি থেকে উনি বই তুলে পড়তেন। কিন্তু ওই যে একটা বই ভালো লাগলো, সেটা হয়তো বইটা কিনে আমি পড়ছি, সেটা কিন্তু ওনাদের কাছে সম্ভবপর ছিল না। এবার আস্তে আস্তে যখন সংসারে একটু সচ্ছলতা এলো, সমস্ত ভাইদের, বাকি 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, এইরকম যখন সিচুয়েশনটা হলো, তখন উনি আস্তে আস্তে, বাড়িতে 2টো বউ চলে এলো, তারা যখন আস্তে আস্তে সংসারের হালটা পুরোপুরি ধরে নিল, তো তখন উনি নিজেকে একটুখানি এবার পড়াশুনো, মানে আরও বইপত্র পড়া, এই সমস্ত দিকে উনি নিজের মনোনিবেশ করলেন। তো তারপরে যেটা ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে হিরু জ্যাঠা স্কুল থেকে ফিরতেন, ফিরে হয়তো ওনার কিছু টিউশন পড়ানোর থাকতো, সেগুলো পড়াতেন।
এবং ওনাকে বাড়িতে সবাই খুব ভালোবাসতো। উনি কখন স্কুলে বেরোবেন, কখন উনি স্কুল থেকে ফিরবেন, ওনার খাবার দাবার এই বাসুদেব বাবুর যিনি মা ছিলেন আর এক যে বউ ছিল তারা কিন্তু সব গুছিয়ে টুছিয়ে দিত। এবং তারাই বলেছিল যে আপনি তো প্রচুর করেছেন, এবার আপনি একটু রেস্ট নিন, আপনি নিজের মতো এবার জীবনটা কাটান। তো তখন উনি কি করতেন, সংসারে যখন সচ্ছলতা এসে গেছিল তো তখন উনি একটু একটু পয়সা নিজের জন্য বাঁচিয়ে উনি প্রচুর বই কিনতেন এবং বই কিনে কিনে উনি পড়তেন, লাইব্রেরি থেকে নিয়ে এসে পড়তেন। এইভাবে যেটা বাসুদেববাবু লিখেছেন ইমেলে, যে আমি ছোটোবেলা থেকেই মানে ছোটোবেলাটাতে তো যেরকম দেখেছিলাম সেরকম এরকমই ছিল, কিন্তু আমি যখন আস্তে আস্তে স্কুলে পড়া শুরু করলাম তো সেই সময় দেখলাম যে জ্যাঠা প্রচণ্ড বই নিয়ে বসে থাকতো। মানে এমনও হতো জ্যাঠার ঘরে 1টা 1:30 অবধি রাতে লাইট জ্বলছে কিন্তু উনি বই পড়ছেন। এবং ওনাকে সবাই ভীষণ ভালোবাসতো পরিবারে। ওনাকে কেউ তো জিজ্ঞেস করতো না যে তুমি কেন এত রাত অবধি পড়ছো বা কী দরকার আছে পড়া, এরকম কেউ কিছু বলতো না। ওনাকে ওনার মতো সবাই ছেড়ে দিত। তো এরকম প্রচুর বই ঠই পড়ছে। তো তখন বাসুদেববাবু মোটামুটি হাই স্কুলে ঢুকেছে। তো উনি তখন মানে এই জ্যাঠাকে যখন উনি দেখছেন যে ওনার জ্যাঠা এভাবে প্রচুর বই পড়ছে, তো উনি মাঝে মধ্যে ওনার ঘরে ঢুকতো। তো ঘরে ঢুকে দেখতো যে ওনার যে খাটটা ছিল সেই খাটে, যেটা এইভাবে আর কি উনি লিখেছেন বাসুদেববাবু ইমেলে, যে ওনার খাটে নাকি মানে বড় খাট কিন্তু পুরো খাট জুড়ে বই। খাটের পাশে ওনার একটা ভাঙা টেবিল ছিল। তো মানে নিজের এতটাই উনি সংসারের প্রতি দায়বদ্ধ ছিলেন, উনি এত টাকা পয়সা সমস্ত কিছু দিতেন যে উনি নিজে একটা ভালো টেবিল পর্যন্ত কিনতে পারেননি। সেই ভাঙা টেবিলটা সবাই মানে বলতো যে তুমি একটা ভালো টেবিল না, আমরা একটা কিনে আনছি, সে উনি কিছুতেই নেবে না। ওই ভাঙা টেবিলটাকেই উনি খুব পছন্দ করতেন এবং ওখানে উনি বইপত্র রাখতেন। সে খাটের মধ্যে বই। তো মাঝে মধ্যে 1টা 2টো বই উনি উল্টে পাল্টে দেখতেন। এবার মাঝে মধ্যে কি করতো এই হিরু জ্যাঠা, উনি কলেজ স্ট্রিট চলে যেতেন। বর্ধমানের বাড়ি থেকে উনি কোনো দিন হয়তো উনি স্কুল গেলেন না বা স্কুল থেকে তাড়াতাড়ি উনি বেরিয়ে উনি কলেজ স্ট্রিট চলে যেতেন। আর কলেজ স্ট্রিট গিয়ে উনি এত বই দেখতেন, তারপরে প্রচুর বই নিয়ে আসতেন, একটু কম দামে হাফ দামে এরকম করে উনি বই নিয়ে আসতেন। আর এই সমস্ত বই কেনাকাটির যে গল্পগুলো ছিল সেই গল্পগুলো কিন্তু এই বাসুদেববাবু যখন ওনার জ্যাঠার ঘরে যেতেন কোনো দিন উনি ওনার জ্যাঠা আর কি বলতো যে কলেজ স্ট্রিটের অমুক জায়গার অমুক দোকানটা খুব ভালো, আমার সাথে প্রচুর চেনা হয়ে গেছে, বইয়ের পাতাগুলো একটু ছেঁড়া কিন্তু ওইটা আমি ভীষণ কম দামে পেয়েছি, আসল মানে একদম নতুন এডিশনের বইটার দাম হয়তো এত বেশি, আমি এটা কমে পেয়েছি। এরকম করে উনি প্রচুর আর কি বইপত্র পড়া শুরু হলো। এবার এভাবে তো সংসার এগোচ্ছে, সব কিছুই ঠিকঠাক চলছে, ওনাকে তো বহুবার বিয়ে করার কথা সবাই বলেছে, কিন্তু উনি বিয়ে করেননি। এর কিছুদিন পরে হঠাৎ করেই এই হিরু জ্যাঠার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ দেখা গেল। সেই চেঞ্জটা কীরকম, সেটা হচ্ছে যে উনি এমনিতে ঘুম থেকে হয়তো উঠতেন 6টা 6:30 এরকম, কি 5:30 ম্যাক্সিমাম। এবার দেখা যাচ্ছে উনি প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে যেতেন। এদিকে রাতে হয়তো 12টা 1টা অবধি উনি পড়াশুনো করেছেন, বইপত্র পড়েছেন, ওদিকে উনি প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠে যেতেন। এবং ঘুম থেকে উঠে গিয়ে উনি হাতে একটা মানে ঘটি নিয়ে, একটা মাটির ঘটি বা পেতলের ঘটি যা যখন পেতেন, একটা ঠাকুরঘর থেকে একটা ঘটি নিয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। এবার প্রথম 1-2 দিন সবাই লক্ষ্য করেছে, ভেবেছে যে হয়তো ঠিক আছে, ইচ্ছে হয়েছে, একা মানুষ, যা মনে হয় সে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে যে উনি প্রায় প্রত্যেক দিনই সকালবেলা ওই ভোর 4টের সময় অন্ধকার থাকতে উঠে উনি ঘটি নিয়ে মানে ঠাকুরঘর থেকে ঘটি নিয়ে উনি বেরিয়ে যাচ্ছেন। তো পরের দিন ওনাকে ওনার বাকি যে 2 ছোট ভাই তারা জিজ্ঞেস করেছে যে দাদা তুমি কোথায় যাও, এত ভোরবেলা উঠছো, তোমার তো শরীর খারাপ করে যাবে, তার মধ্যে তুমি খুব তাড়াতাড়ি যে ঘুমোচ্ছ তাও নয়, তুমি মানে প্রায় 12টা 1টা অবধি তুমি বই পড়ছো, মাত্র 2.5-3 ঘন্টা ঘুমোনো, এটা তো ঠিক না। তো উনি বলতেন যে দেখো আমি ঠিক আছি, তোমরা তোমাদের দিকটা দেখো, ভালো করে দেখো, আমি ঠিক আছে, আমাকে নিয়ে ভাবনার কিচ্ছু নেই। যদি আমার কখনো কিছু প্রয়োজন হয় বা আমাকে নিয়ে যদি ভাবনা চিন্তার দরকার পড়ে, আমি তোমাদেরকে নিজে মুখেই জানাবো, আমি একদম ভালো আছি, আমার এটা করতে ভালো লাগছে। এবার এমনিতে জ্যাঠা মানে ওনার যে আর কি জ্যাঠামশাই, এই হিরু জ্যাঠা, ওনার পার্সোনালিটি একটু অন্যরকম ছিল। উনি প্রচুর পড়াশুনো করতেন, প্রচুর বিষয় ওনার প্রচুর নলেজ ছিল। বাকি 2 ভাইও টিচার, তাদেরও ছিল, কিন্তু উনি না একটু রিজার্ভ থাকতেন প্রথম থেকেই। তো বাকি 2 ভাই ভাবলো যে ঠিক আছে, একটা কিছু নিয়ে যখন থাকতে চাইছে মানুষটা, একা মানুষ, তো সে থাকুক, তার আর কিছু বলল না। এবারে
বাসুদেববাবু একটা বিষয় খেয়াল করতে শুরু করলেন, মানে এটা কিন্তু স্পেশালি উনি খেয়াল করেন, সেটা হচ্ছে যে ওনার এই যে জ্যাঠা, তিনি কিছু একটা বাইরে থেকে সেটা কিনে আনতেন। মানে সেটা মানে ওই ঠোঙা টাইপের প্যাকেট প্যাকেট, এবং ওনাদের ওখানে একটা দোকান ছিল সেই সময়, সেটা দশকর্মার দোকান। তো সেই দশকর্মার দোকান থেকে উনি বেশ কিছু জিনিসপত্র কিনে আনতেন, এবং কিনে এনে যদি উনি ঠাকুরের জন্য বা ঠাকুরের কাজের জন্য কোনো যদি জিনিসপত্র কেনেন, সেটা সবসময় উনি যাই অ্যাকচুয়ালি কিনতেন সেটা উনি বাড়িতে এনে সবার হাতে দিয়ে দিতেন। সেটা খাওয়ার জিনিস হোক কি ঘরের সংসারের জিনিস হোক, যাই হোক। আর উনি কোনো কোনো কিছুতেই কখনো না করতেন না। তো বাসুদেববাবু খেয়াল করেন যে ওনার জ্যাঠা কিছু একটা নিয়ে এসে সোজা উনি একদম নিজের ঘরে চলে যাচ্ছে। এবার জ্যাঠামশাই সে নিজের জন্য কিছু কিনতেই পারে, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। কিন্তু এই কথাটা যখন বাসুদেববাবু ওনার মাকে বলে, তো ওনার মা বলছে, ছি ছি, তুমি জ্যাঠামশাই কি আনছে না আনছে ঘরে সেটা তুমি এভাবে দেখছো? তো উনি ওনার মায়ের কাছে বকা খান যে না, তুমি এভাবে দেখতে পারো না, উনি একটা স্বাধীন মানুষ, উনি আমাদের সংসারের জন্য এত করেন, উনি যদি নিজের জন্য কোনো খাওয়ার ভোগ বা কোনো জিনিস হোক উনি যদি আনেও, সেটা তুমি এভাবে কেন দেখেছো? তো মোটামুটি সেদিন যেটা লিখেছে, উনি যেটা ইমেলে লিখেছেন যে বাসুদেববাবুকে ওনার মা খুবই বকাবকি করে এবং বলে যে তুমি এটা একদম ঠিক করোনি। যাই হোক, তো ব্যাপারটা ওখানে মিটে যায়। কিন্তু এই বিষয়ের পর থেকে একটা জিনিস ওনার মধ্যে চেঞ্জ দেখা যায় এবার। সেটা হচ্ছে যে বাসুদেববাবু না, মানে খাওয়া দাওয়া করতে কিন্তু মোটামুটি উনি ভালোবাসতেন। মানে ভালো খাবার দাবার হলে, বাড়িতে হয়তো একটা কিছু ভালো রান্না হয়েছে, উনি বেশ মানে একটু পরিমাণে বেশি, যেরকম আমরা সাধারণ মানুষেরাও হয়ে থাকি, খুব আমাদের নিজেদের পছন্দের খুব রান্না বান্নায় হলে আমরা হয়তো স্বাভাবিক দিনে যা খাই তার থেকে হয়তো একটু সামান্য বেশিই খাই, খুব তৃপ্তি করে খাই। সেটা কিন্তু ওনার মধ্যেও ছিল। মানে বাসুদেববাবু কোনো ভালো রান্নাবাড়ি হলে উনি ঠিকঠাক খেতেন। হঠাৎই দেখা গেল যে ওনার খাবারের প্রতি রুচিটা আস্তে আস্তে কমছে। হয়তো ওনার পছন্দের রান্নাই হয়েছে, তো বাড়ির দুই বউ বহুদিন থেকেই রান্নাবাড়ির মধ্যে আছেন, তো তারা জানে যে এই জিনিসটা উনি ভালো খান, তো ওনাকে দিয়েছে, ভালো করে গুছিয়ে সাজিয়ে খেতে দিয়েছে। দেখা যাচ্ছে যে উনি যা পরিমাণ খাবার খেতেন ঠিক একদম 50% কমে গেছে, মানে অর্ধেক পরিমাণ তার খাবার উনি খাচ্ছেন, যেটার কিন্তু কোনো মানে নেই, মানে কোনো কারণ নেই। তো প্রথম প্রথম যখন এই বিষয়টা শুরু হয়, তো সবাই ভেবেছে যে কোনো হয়তো অসুবিধে আছে। অনেক সময় হয় যে ডাইজেশনে কোনো প্রবলেম হয় বা এমনি খেতে ইচ্ছে করে না, তো ওরা ভেবেছে যে সেরকমই কোনো ব্যাপার, তো ওনারা আর কিছু বলেনি। কিন্তু এই বিষয়টা আস্তে আস্তে যত দিন এগোতে থাকে তত দেখা যায় কিন্তু ওনার মধ্যে এই বিষয়টা আস্তে আস্তে বাড়ছে। মানে খাবার প্রতি যে অনীহা বা অরুচি, সেই বিষয়টা তৈরি হয়ে গেছে। এবার বাড়ির সবাই বলেছে, বাড়ির প্রথমে বউরা বলেছে যে দাদা আপনি এত কম খাচ্ছেন কেন, কি হয়েছে, আপনার কোনো শরীর টরীর খারাপ হয়েছে, আপনাকে কি ডাক্তারের কাছে দেখানোর কি ব্যবস্থা করব? তো সে বলছে না, আমাকে নিয়ে ভাবনার কিছু নেই, আমি এমনি এখন একটু পরিমিত আহার করতে চাই। ভালো কথা, পরিমিত আহার করবে, সেটা সবাই মেনে নিয়েছে যে ঠিক আছে, হয়তো ভেবেছে যে বয়স হচ্ছে তাই সে কনসাস হচ্ছে। এরপর যেটা হলো, উনি বাড়িতে একদিন হঠাৎ করেই, কোনোখানে কিছু নেই, হঠাৎ করেই ওই জ্যাঠামশাই এসে বললেন যে আজ থেকে উনি নিরামিষ আহার করবেন। মানে উনি বাড়িতে বলে দিলেন, কারোর ওনাকে প্রচুর লোক প্রচুর বোঝালো। ইভেন যেটা বাসুদেববাবু লিখেছেন, সেই সময় উনি স্কুলে পড়তো, উনিও বলেছেন যে না, তুমি কেন নিরামিষ আহার করবে, তুমি অল্প পরিমাণে খাও, কিন্তু তুমি মাছ মাংস ডিমটা একটু খাও। তো উনি মানে না তো নাই, উনি খুব জেদি মানুষ ছিলেন। তো উনি বলেছেন না, আমি খাবো না, মানে আমি খাবো না, তোমরা যদি আমাকে শুধু ভাত আর ডাল দাও আমি তাই খাবো, আমার জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। আমি বলছি না যে আমার জন্য নিরামিষ আহার মানে প্রচুর রকম নিরামিষ পদ করতে হবে, সেরকম কোনো দরকার নেই, ভাত আর একটা সবজি বা একটা ডাল হলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। তো বাড়িতে সবাই ওনাকে বোঝালো, এই হিরু জ্যাঠাকে ওনার নিজের দুই ভাই বোঝালো, কিন্তু কেউই ওনাকে রাজি করাতে পারলো না। এবং যখন বাড়ির সবাই জিজ্ঞেস করলো যে আপনি এরকম কেন ডিসিশন নিলেন, তো সেটাও উনি কিন্তু কোনো সঠিক কারণ দিতে পারলেন না। উনি বললেন যে না, আমার ইচ্ছে করছে না। আর যেহেতু উনি প্রথম থেকেই একটু রিজার্ভ থাকতেন, নিজের মতো থাকতে ভালোবাসতেন, তো কেউ আর বিশেষ কিছু মানে আর বললো না, আর বলেও কেউ কিছু উনি যে আর কি সিদ্ধান্ত নিয়েছেন, উনি সেই সিদ্ধান্তেই অটল রইলেন, উনি কারোর কোনো কথা শুনলেন না। যাই হোক, তো পরের দিন থেকে উনি নিরামিষ খাচ্ছে। এবার এই বিষয়গুলো যখন ঘটছে, তো তখন আমি বললাম যে বাসুদেববাবুর সাথে মাঝে মধ্যেই কিন্তু এই হিরু জ্যাঠার খুব গল্প হতো। মানে কখনো কখনো ওনার ঘরে গেল, গিয়ে দেখছে হয়তো কোনো বই পড়ছে। তো আর যেটা বাসুদেববাবু লিখেছেন যে ছোটবেলা থেকে উনিও কিন্তু বই পড়তে খুব ভালোবাসতেন। হয়তো এই
হিরু জ্যাঠা কোনো নতুন বই এনেছে, মানে লাইব্রেরি থেকে তুলে বা কিনে, তো বলে একটা গল্প হয়তো পড়েছে, ভালো লেগেছে, তো উনি তখন হিরু জ্যাঠা কী করতো, বাসুদেববাবুকে ডেকে বলতো যে এই এই গল্পটা পড়ে দেখ, এই গল্পটা তোর বয়সে পড়াটা খুব দরকার, অনেক কিছু শিখতে পারবি, অনেক কিছু জানতে পারবি। তো মানে যেটা বাসুদেববাবু ইমেলে লিখেছেন, যে ওনার যে বই পড়ার যে নেশা, সেই নেশাটা কিন্তু মেইনলি উনি ওনার জ্যাঠার থেকেই পেয়েছেন। ওনার বাবা আর এক যে জ্যাঠা, তারাও বইপত্র পড়তো, তারাও স্কুল টিচার ছিলেন, পড়াশুনোর সাথেই যুক্ত ছিলেন, বাট এত রকমের বইয়ের সাথে মানে বইয়ের নিয়ে আলোচনা করা, বই এনে এনে পড়ানো, প্রচুর কমিক্স পড়েছিলেন উনি ছোটোবেলায়, কারণ ওগুলো তো কেনা সম্ভব ছিল, তখন ওগুলোরও বেশ দাম ছিল। আর ওনাদের তখন যা অর্থনৈতিক অবস্থা ছিল, প্রত্যেক মাসে মাসে কমিক্স কিনে পড়াটা ওনার পক্ষে সম্ভব ছিল না। তো এই হিরু জ্যাঠাই ওনাকে বারবার বারবার বিভিন্ন জায়গা থেকে কমিক্স, ভালো ভালো গল্পের বই, এগুলো এনে এনে পড়াতো। আবার পড়া হয়ে গেলে এই বাসুদেববাবু হিরু জ্যাঠার হাতে বইটা দিয়ে দিত, উনি গিয়ে জমা করে আসতো। তো এরকম যখন চলছে, তো বাসুদেববাবু ভাবলো যে মানে তখন একটা ব্যাপার এরকম হয়েছিল, যেটা উনি লিখেছেন, যে আগে যেমন বাসুদেববাবু ওনার ঘরে গেলে হিরু জ্যাঠা প্রচুর গল্প করতো, অনেক কথা বলতো, বই নিয়ে আলোচনা করতো, কোন লেখকের কোন বইটা ওনার ভালো লেগেছে, কোন লেখার কী রকম খামতি রয়েছে, মানে একটা বই সম্পর্কে তো আলোচনা বলা যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এখন যখন বাসুদেববাবু এই হিরু জ্যাঠার ঘরে যায়, উনি সেভাবে আর কথা বলেন না। মানে মানে কথা বলে, এমন নয় যে কথা বলে না, কিন্তু আগে যেরকম যতটা বেশি সময় ওনাকে দিত, এখন একটু কম সময় দেয়। মনে হয় যেন কিছুক্ষণ কথা বলার পরে উনি, মনে হয় যেন উনি বিরক্ত পাচ্ছেন, বা উনি একটু নিজের মতো স্পেস চাইছেন, এরকম টাইপের। তো একদিন বাসুদেববাবু এটা যখন ওনার ঘরে যান, গিয়ে যখন সেম ভাইবটা পান, যে এবার মানে কিছুক্ষণ কথা বলার পরে মনে হচ্ছে যে হয়তো এবার জ্যাঠামশাই একটু বিরক্ত হচ্ছে, তো তখন না বাসুদেববাবু একদিন সরাসরি বলেছে জ্যাঠামশাইকে যে আমি আপনার ঘরে এসেছি, আপনি কি মানে আমি কি এখন চলে যাব, আপনার কি কিছু ডিস্টার্ব হচ্ছে? তো তখন না মানে মানে হিরু জ্যাঠা যখন এই কথাটা বাসুদেববাবুর কাছ থেকে শোনে, উনি না মানে একটু হতভম্ব হয়ে যায় যে আমাকে এটা কী বললো। তো উনি তো বলছে, না না, আমি তো তোকে এত ভালোবাসি, আমি কেন ডিস্টার্ব ফিল করতে যাব, দেখতেই তো পাচ্ছিস আবার সকাল হলেই আবার আমাকে স্কুল যেতে হবে, আসলে একটা দারুণ গল্পের বই পড়ছি, তো তো সেই জন্য রে, না না তুই আমার ব্যবহারে কিছু মনে করিস না, তুই যতক্ষণ ইচ্ছে তুই গল্প কর, তো যখন ইচ্ছে তুই আমার ঘরে আসবি, কোনো অসুবিধে নেই। মানে উনি না একটুখানি অ্যাপোলোজেটিক ম্যানারে কথাগুলো বলেন। মানে মনে হলো যেন যে ওনারও খুব খারাপ লাগলো যে বাসুদেববাবু ওনাকে এভাবে সরাসরি বলল। তো বাসুদেববাবু বলছে, না না, তুমি আমাকে বলতে পারো, তুমি এত বই পড়ছো, তুমি হঠাৎ করে এখন খাওয়া দাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছো, হঠাৎ করে তুমি এখন নিরামিষাশী হয়ে গেছো, তুমি এত কিছু কেন করছো, মানে তুমি কি কোনো বইতে এরকম কিছু পড়েছো, তুমি তো এত বই পড়ো, তুমি কি কিছু নতুন কিছু জেনেছো? তো এরকমভাবে যখন কথাবার্তা বলছে, আর সেদিন যেহেতু বাসুদেববাবু ওভাবে বলে ফেলে যে আমি তোমার ঘরে আসি, তুমি কি বিরক্ত হয়, এরকম করে যখন বলছে, উনি না মানে খুব খারাপ লাগে ওনারও, যে বাসুদেববাবু ওনার ব্যবহারে খারাপ পেয়েছে। তো সেই দিন উনি এমন কিছু কথা, মানে হিরু জ্যাঠা এমন কিছু কথা বাসুদেববাবুর সাথে শেয়ার করেন, যেটা কিন্তু বাড়ির আর কেউ জানতো না। এবং মানে এরকম যে কিছু উনি চিন্তাভাবনা করছেন, বা এরকম কিছু যে ব্যাপার ঘরের মধ্যে ঘটছে ওনার জ্যাঠার সাথে, সেটা বাড়ির কেউ কোনো আন্দাজ পর্যন্ত করতে পারেনি। তো ব্যাপারটা কি এবার একটুখানি বলি। তো তখন প্রথমে তো হিরু জ্যাঠা বলতে চায়নি, তো তারপরে যখন বাসুদেববাবু বারবার জিজ্ঞেস করছে, তো তখন উনি বলছেন যে না, ওরকম কোনো ব্যাপার নয়, আসলে আমি এমন কিছু বই আমার হাতে এসছে, এমন কিছু আমি পড়েছি, যেটা পড়ার পরে আমি এত বছর ধরে যেই পড়াশুনোর জগতে রয়েছি, এত এত ছাত্রছাত্রী পড়াচ্ছি, বলতে আমি এমন কিছু শিখলাম, এমন কিছু শিক্ষা আমি পেলাম, যেটা আমি এই বয়স অবধি এর আগে কখনোই পাইনি। তো বাসুদেববাবু তো কিছু বুঝতে পারছে না, উনি বলছেন তুমি এসব কী বলছো, আমি কিছু বুঝতে পারছি না, তুমি একটুখানি আমাকে ভালো করে বলো। তো তখন নাকি হিরু জ্যাঠা প্রথমে বলছে যে না, তুই কিছু বুঝবি না, তুই শুধু এটুকু জান আমি ঠিক আছি, আমি ভালো আছি, তুই আমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছি বলে তুই চিন্তা করিস না। তো বাসুদেববাবু তো তখন মোটামুটি উনি বড় হাই স্কুলে পড়ে, তো উনি মনে মনে ভাবছে যে তাহলে কিছু তো ব্যাপার আছে, আমাকে এটা জানতে হবে। তো উনি তখন খুব জেরাজুরি করে। তো তখন নাকি হিরু জ্যাঠা বলে যে তোকে আমি একটা কথা বলতে পারি, কিন্তু তুই না এখন বাড়িতে কাউকে এই মুহূর্তে জানাস না, কারণ বাড়ির সবাই তো আমাকে ভীষণ ভালোবাসে, যদি তুই এই কথাগুলো বাড়ির সবাইকে এখন বলে দিস, ওরা কিন্তু আমাকে এটা করতে দেবে না, বাড়িতে সবাই আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, ওরা জানলে, আমি জানি ওরা জানলে আমাকে বাধা দেবে।
তো বাসুদেববাবু বলছেন, তুমি কি করছো যে সবাই তোমাকে বাধা দেবে, কি ব্যাপার, তুমি আমাকে একটু বলো। তো তখন ওনার জ্যাঠামশাই, মানে তখনও হয়তো উনি পুরোপুরি কতটা খুলে বলেননি, তো উনি এটুকু বলেন যে উনি নাকি এমন কিছু বইয়ের সন্ধান পেয়েছেন, যেই বইগুলো হচ্ছে, মানে দেখবেন অনেক রকমের আমাদের, মানে অনেক পুরনো, মানে আদিকাল থেকে প্রচুর বই লেখা হয়েছে। তখন তো আর এরকম প্রিন্টিং প্রেস ছিল না, তখন সবাই হাতে লিখতো, কেউ খাগের কলমে লেখালেখি করতো। তো সেই সময় কিন্তু প্রচুর, সেই সময়ও মানে এখন যেমন প্রচুর বই, প্রচুর প্রকাশক, প্রচুর বই পাবলিশ হচ্ছে, তখনও কিন্তু বই হতো। এবং সেই বইগুলো এইরকমভাবে হয়তো কোনো প্রকাশক, বড় কোনো প্রকাশক বা বড় কোনো পাবলিশার থেকে সেগুলো পাবলিশ হতো না, কিন্তু সেই বইগুলো খুব ছোটোখাটো আকারে মানে প্রচার হতো। মানে সেটা মানে প্রচার হতো বলতে আমি বলতে চাইছি যে এত বেশি সেল হতো না বা এত বেশি প্রচারের আলোয় আসতো না, কিন্তু এরকম প্রচুর বই লেখা হতো। কিন্তু সেই বইগুলো হয়তো এমন কিছু বিষয়ের উপরে লেখা হতো যে সেই বইগুলো হয়তো মানুষের মনে কোনো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বা সেগুলো পড়ে মানুষ ভয় পেতে পারে। তো সেগুলোকে মানে গুপ্ত পুস্তক হিসেবে মানে ওগুলোকে রাখা হতো। মানে সেই বইগুলোর আর রিপ্রিন্ট হতো না বা সেগুলোকে অন্য কোনো প্রকাশকরা মানে পাবলিশ করতে চাইতো না, মানে গুপ্তভাবে ওগুলোকে রাখা হতো। এবং সেই যে বইগুলো রয়েছে, যে গুপ্ত পুস্তক যেগুলো রয়েছে, সেই বইগুলো কিন্তু খুব লিমিটেড আছে। সেই বইগুলো কিন্তু তারপরে আর প্রিন্টই হয়নি বা তারপরে কেউ পাবলিশও করেনি, সেই ওরিয়েন্টেড কোনো ডেটাও নেই। কিন্তু এমন বেশ কিছু বই রয়েছে, সেই বইগুলো খুব লিমিটেড আছে, এবং সেটা হয়তো আপনি পুরো মার্কেটে, বইয়ের মার্কেটে, সবথেকে বড় বইয়ের মার্কেটে গেলেও হয়তো খুঁজে এই মুহূর্তে পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও হয়তো 1-2 কপি অনেক পুরনো হলেও হতে পারে। তো সেরকম কিছু গুপ্ত পুস্তক ওনার হাতে আসে। এরকমভাবে বইয়ের আর কি, আমি বললাম যে উনি খুব কলেজ স্ট্রিট যেতেন এবং সেখানে অনেক পুরনো পুরনো বইয়ের আখড়া যেগুলো রয়েছে, কলেজ স্ট্রিটটা তো একটা বিশাল বড় জায়গা, তো সেখানে যেখানে ওদের গোডাউনগুলো রয়েছে সেরকমই একটা জায়গায় গিয়ে উনি কিছু ওনার কাছে এরকম কিছু গুপ্ত পুস্তক ওনার হাতে আসে। এবার আমি বললাম যে উনি কিন্তু প্রচুর বিষয় সম্পর্কে পড়তেন, মানে জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে, অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে, তারপরে অ্যাস্ট্রোনমি থেকে শুরু করে, উনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আর কি তথাকথিত স্কুল কলেজে সেভাবে পড়ানো হয় না জেনারেল লাইনে, উনি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে পড়তে বেশি ইন্টারেস্টেড ছিলেন। এবং উনি নাকি জ্যোতিষশাস্ত্রেরও এমন এমন কিছু কমপ্লেক্স বিষয় নিয়ে উনি পড়াশুনো করতেন যেটা ওনার সাবজেক্টের সম্পূর্ণ বাইরে। উনি কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক নিয়ে পড়াশুনো করেছিলেন, উনি ম্যাথসের টিচার ছিলেন, বাট উনি কিন্তু ওনার সাবজেক্টের বাইরে, মানে পরবর্তী সময় উনি যে পড়াশুনোগুলো বা বলা যেতে পারে গবেষণাগুলো করেছিলেন, সেগুলো সমস্তটাই হয়তো বেশিরভাগই জ্যোতিষশাস্ত্রের উপরে উনি করেছিলেন। তো সেরকমভাবে করতে করতে উনি পুরনো পুঁথি, পুরনো বই যেগুলো হয়তো গুপ্ত বা যেগুলো হয়তো সেভাবে প্রকাশ পায়নি কখনো, সেই বইগুলোর খোঁজ করতে থাকেন। তো সেই খোঁজ করতে 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 ওনার কাছে এমন কিছু বই আসে যেই বইগুলো সেভাবে কখনোই পাবলিশ হয়নি, এবং যে বইগুলোর কথা আজকের ডেটে হয়তো 95% to 98% মানুষই জানে না। তো উনি যার থেকে আর কি বইগুলো পান, তো সে আর কি বইগুলো ভুল করে নিয়ে এসেছিল, বলছে এগুলো তো খুব পুরনো, সে মানে ধুলোয় ভরা নাকি একটা বই, এবং সেই বইয়ের সেলাইগুলো পর্যন্ত মানে বহুকাল আগের প্রিন্ট, তো তো তখন হাতে হাতে ওই বইগুলোকে প্রিন্ট করে বইয়ের পাতাগুলোকে সমস্ত হাতে হাতে সেলাই করা হতো। তো সেই সেলাই ফেলাইও সব ছিঁড়ে ছুটে গেছে। তো ওনার ব্যাপারটা দেখে খুব ইন্টারেস্টিং লাগে যে এত পুরনো বই, এবং বইটা বলছে যে সেভাবে মার্কেটে আসেনি বা বইয়ের জগতে সেভাবে বইগুলোকে স্থান দেওয়া হয়নি, গুপ্ত পুস্তক হিসেবেই রয়ে গেছে। তো উনি তখন মানে বইটার নাকি তখন এমন অবস্থা হয়ে গেছিলো ওই পুঁথিগুলোর, সেটাকে নাকি একটা কাপড়ের মধ্যে করে নিয়ে আসতে হয়েছে, নাহলে পাতা এদিক ওদিক হয়ে যাবে। মানে বললাম যে বইয়ের সেলাইটা পুরো ছেঁড়া। তো উনি নাকি ওই বইটাকে নিয়ে আসেন, ওরকমই কাপড় সমেত নিয়ে চলে আসেন, এবং তার মধ্যে থেকে বেশ কিছু পাতা মিসিংও ছিল ইভেন। তো উনি আনেন, তো আনার পরে উনি পড়াশুনো শুরু করেন যে বইতে কি লেখা আছে দেখি। তো এরকমভাবেই বইতে কি লেখা আছে দেখি দেখতে 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 বা পড়তে পড়তে উনি বেশ কিছু মন্ত্র লেখা এমন একটা পুঁথি পান, ঠিক আছে। এবং যেটা উনি পেয়েছিলেন সেটা কিন্তু একটা পুঁথি ছিল, মানে বলা, মানে পুঁথি আমি কেন বলছি, মানে ওটাকে পাণ্ডুলিপিও বলা যেতে পারে। সেটা হচ্ছে এটা কিন্তু একদম মানে আগে যেরকম খাগের কলমে যেভাবে লেখা হতো বা কালি দিয়ে
এই পাখির পালক দিয়ে কালি দিয়ে যেভাবে লেখা হতো সেরকম টাইপের লেখা। এটা কিন্তু কোনো প্রিন্ট করা নয়। তো যাই হোক, খুব পুরনো পুঁথি, সেটা উনি পান এবং সেটা উনি দেখেন যে মোটামুটি পড়া যাচ্ছে। যাই হোক, ওগুলোকে ধুলো ঠুলো ঝেড়ে উনি নিজের ঘরের মধ্যে, আর ওই যে বললাম যে মানে এই বাসুদেববাবু খেয়াল করেছিলেন যে ওনার জ্যাঠা মাঝে মধ্যেই ওই ওনাদের ওখানের যে দশকর্মার দোকান, সেই দশকর্মার দোকানের ওখানের প্লাস্টিকে করে কিছু নিয়ে উনি ঢুকতেন। তো উনি যেটা আর কি দেখেছিলেন যে ওই মানে ওই দশকর্মার দোকানে মানে ছোট ছোট ঠাকুরের দেখবেন ওই ঝালোর মতো পাওয়া যায়, ছোট ছোট ঠাকুরকে বাতাস করার জন্য। তো সেইগুলো উনি দিয়ে দিয়ে না, ওই যেহেতু ওটার গায়ে একটা সাদা পশম মতো থাকতো, সেইটা দিয়ে ঘষে ঘষে উনি ওই লেখাগুলো যাতে পড়া যায়, এত বেশি ধুলো ময়লা জমে গেছিলো, তো সেটার জন্য ওগুলো নাকি উনি নিয়ে আসতেন। তো নিয়ে এসে ওটাকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে পড়া যায় উনি তার যোগ্য করে তোলেন। তো এই কথাগুলো যখন বাসুদেববাবু শোনে, উনি তো মানে আকাশ থেকে পড়ছে, মানে ভীষণ ওনার অবাক লাগছে যে কি অদ্ভুত বিষয়, মানে এত পুরনো বই, সেটা তুমি কি করে পেলে, মানে লোকটাই বা তোমাকে কি করে দিল। তো তখন এই হিরু জ্যাঠা বলেছিল যে যে লোকটার সাথে ওনার পরিচয় হয়েছিল সে হচ্ছে মানে একজন খুব বয়স্ক লোক, মানে আজ থেকে আমি এটা বহু বছর আগের কথা বলছি, তো সেই সময়ের একটা বয়স্ক লোকের সাথে কলেজ স্ট্রিটে ওনার আলাপ হয় এবং সেই লোকটা মানে সেই বয়স্ক লোকটি আর কি তার ছোটবেলা থেকে মানে একদম পুরনো তার বাবার আমলের দোকান থেকে আর কি সেই সমস্ত বই পুঁথি এইসব নিয়ে কাজকর্ম করছে এবং তার ওখানকার দোকানটা হচ্ছে মানে প্রচুর পুরনো, মানে ওই দোকান বা ওরকমভাবে কলেজ স্ট্রিট হওয়ার আগে থেকে ওনার বাবা আর কি ওই বয়স্ক লোকটির বাবা এই বইপত্র নিয়ে কাজ করা শুরু করেছিলেন, ফলে ছোট থেকে উনিও এই ধরনের কাজের সাথেই যুক্ত হয়ে গেছেন। তো তার কাছে কেউ একজন ওই মানে কোনোভাবে আর কি ওই পুঁথিগুলো এসছিল, ওই রকম আর কি পাণ্ডুলিপিটা এসছিল, তো সেটা ওনাদের একটা ঘর ছিল, তো সেই ঘরেই থেকে গেছিল। এইবারে যখন এই ঘটনাটা উনি শুনলেন, তো উনি তো বাড়িতে ওগুলো নিয়ে এসছিলেন, নিয়ে আসার পরে প্রথম দুদিন উনি কিছু পড়তেই পারেনি। তো যাই হোক, তো আস্তে 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 ওগুলোকে ধুলো ঠুলো ঝেড়ে ভালো করে ওই চামড়ের মতো জিনিসটা দিয়ে ওগুলোকে মুছে ঠুছে উনি দেখলেন যে মোটামুটি এবার যা দাঁড়িয়েছে তাতে উনি পড়তে পারবেন, অ্যাটলিস্ট পড়ার যোগ্য হয়েছে। তো তখন উনি ওটা পড়া শুরু করলেন। এবার যখন পড়া শুরু করলেন উনি প্রথমেই বুঝতে পারলেন যে এই যে জিনিসটা বা যেটাকে একটা বই হিসেবে যে যিনি লিখেছিলেন, তো তিনি ওটাকে একটা বইয়ের রূপেই লিখতে চেয়েছেন এবং সেখানে প্রথমেই যেটা বলা রয়েছে যে ত্যাগ, জীবনে যদি ভগবানকে পেতে হয় তাহলে তোমাকে সবার আগে নিজের মন থেকে সমস্ত কিছুর প্রতি, মানে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্য বস্ত্র বাসস্থান দরকার সেটুকুর বাইরে তোমাকে কোনো কিছুর প্রতি লোভ থাকলে চলবে না। তো সেই বিষয়টাকে মানে নিয়ে আর কি ওনার প্রথম মানে ওই পাণ্ডুলিপিটার প্রথমে লেখা ছিল যে মন পরিষ্কার হতে হবে, কারোর প্রতি হিংসে বিদ্বেষ এগুলো থাকা চলবে না, এরকম নানান কথাবার্তা লেখা ছিল। এবং সেইটা পড়ার পরেই উনি আস্তে আস্তে মানে আস্তে আস্তে যখন ওই পাণ্ডুলিপিটা উনি পুরোপুরি থরলি পড়া শুরু করেন, তো সেখান থেকেই উনি পড়ে আর কি উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি পরিমিত আহার করবেন এবং তারপরে নাকি ওইটা কিছুটা পড়ার পর ওনার মনে হয়েছিল যে না, অনেক তো মাছ মাংস খেয়েছি, এবার আমি সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যাব। তো সেই জন্য উনি বাড়িতে বলে দেন যে উনি এরপর থেকে নিরামিষ আহার করবেন। তো এই সমস্ত যখন এই বাসুদেববাবু শোনেন উনি প্রচণ্ড অবাক হয়ে যান যে ব্যাপারটা তো ভীষণ অদ্ভুত, এরকম একটা পুরনো বইতে একটা কিছু লেখা থাকলো, সেটা দেখে জ্যাঠামশাই এত ইন্টারেস্টেড হয়ে গেল যে নিজের মানে জীবনে যেটা উনি খেতে ভালোবাসতেন, যেটা উনি করতে ভালোবাসতেন, সেই বিষয়ের থেকে উনি বই থেকে উনি সিদ্ধান্তটা নিলেন। তো তখন ওনার অল্প বয়স বাসুদেববাবুর, উনি তখন ছোট মানুষ, উনি ভেবেছেন যে ঠিক আছে, যা করছে করছে। তো এটা তো হলো। তো তখন তো বাসুদেববাবুর মনে প্রচুর প্রশ্ন জাগছে যে তাহলে এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, তুমি সারা রাত এত কী পড়ো, এরকম নানান কথা যখন বলছে, তো তখন বাসুদেববাবু বলছে যে আজকে তো তোকে অনেক কিছু বলে দিলাম, আজকে বেশ রাতও হয়েছে, তুইও ঘুমোতে যা, শুধু এটুকু জানিস আমি ওই বইটা পড়ছি এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখছি, এবং শুধু শিখছি তাই নয়, আমি আস্তে 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 মানে পুরনো দিনের যে মানে কোনো ঋষি বলুন বা যারা সাধক ছিলেন
তো বলছে যে তারা জীবনে কি কি করে, তাদের জীবনে কি কি ঘটনা ঘটে, তারা নিজেদেরকে কিভাবে নিজের জীবনশৈলীটা রাখে, আমি সেটা করার চেষ্টা করছি। আমি পারবো কি না জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। আর আমি যে কথাগুলো তোকে বললাম, এগুলো তুই বাড়িতে কাউকে বলিস না, বললে সবাই খুব চিন্তা করবে, আমাকে হয়তো বলবে যে তুমি ওই বইটা পড়ো না, বা বই পড়ে তোমার এই নিরামিষ খাওয়া বা পরিমিত খাওয়ার যে সিদ্ধান্ত, এটা তুমি বদল করো। তো যেহেতু বাসুদেববাবুকে ভীষণ ভালোবাসেন, আর বাসুদেববাবুর সাথে একটা খুব ভালো একটা সম্পর্ক ছিল, মানে বলা যায় না মানে মনের মিল হওয়া, ঠিক সেরকমই ছিল। তো উনি চলে গেলেন নিজের ঘরে। তো উনি আর কাউকে কিছু বলেননি, যেহেতু জ্যাঠামশাই বারণ করেছে যে কথাগুলো কাউকে বলিস না, তো উনিও বলেনি। এইভাবে দিন যাচ্ছে, আর আস্তে 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 বাড়ির সকলে বুঝতে পারে যে বাসুদেব বাবু, মানে যে মানুষটা একটা সময় সংসারে এত বেশি উনি ইনভলভ ছিলেন। আমি বললাম যে ঘরের কোনটা কি প্রয়োজন, ইভেন ঘরে চাল ফুরিয়ে যাচ্ছে, ডাল ফুরিয়ে যাচ্ছে, সেটাও উনি নিজে দেখে রাখতেন। ঘরের সমস্ত প্রয়োজন, মানে টাকা পয়সা উনি আগেও যেমন দিতেন এখনও দিচ্ছেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সংসার থেকে আস্তে আস্তে বাসুদেববাবু যে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছেন, সেটা কিন্তু সবাই বুঝতে পেরে যায়। মানে যেমন ধরুন, যেটা বেশ বাসুদেববাবু লিখেছেন ইমেলে, যে হয়তো কোনো বিয়েবাড়ি নিমন্ত্রণ এসছে, পুরো পরিবার নিমন্ত্রিত, আত্মীয়ের মধ্যেই বিয়ে, সবাই যাচ্ছে, কিন্তু বাসুদেববাবু বলল না আমার যেতে ভালো লাগছে না, আমি যাব না, আমার হয়ে তোমরা এই জিনিসটা, আমি টাকাটা দিলাম, একটা কিছু গিফট কিনে দিয়ে দিও। যেখানে উনি কিন্তু মানে পরিবার পরিজন সহ ওনাদের আত্মীয় স্বজন সবার বাড়িতে উনি যেতেন, গল্প করতেন, কোনো অনুষ্ঠান থাকলে অবশ্যই তিনি সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করতেন। কিন্তু এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে উনি সব কিছু থেকে নিজেকে আস্তে 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 সরিয়ে নিচ্ছেন। এবার এই রকম ঘটনা যখন ঘটছে, তো বাড়ির সকলেই ভাবছে যে কি হলো, কি হলো মানুষটার, কি এমন চেঞ্জেস এলো যে মানুষটা এরকম করছে। বাসুদেববাবু তো এবার মনে মনে ভাবছে যে উনি তো কিছুটা জানে, কিন্তু উনি তখনও কিন্তু বাড়ির কাউকে এইসব কথা বলেনি। তো একদিন কি হলো, এরকমই একটা ওনাদের বাড়ির পাশে কোন একটা বাড়ি ছিল, তো সেই বাড়িতে একটা বড় করে পুজোর অনুষ্ঠান ছিল। তো যথারীতি এদের বাড়ির সবাইকেও নিমন্ত্রণ করেছে। তো এবার মানে পরিবারের সবাই যাচ্ছে, তো বাসুদেববাবু যথারীতি বলেছেন যে আমি যাব না, তোমরা চলে যেও। তো যেহেতু ওটা বাড়ির খুব কাছাকাছি ছিল অনুষ্ঠান বাড়িটা, তা তখন বাসুদেববাবু মোটামুটি ক্লাস 8-9-এ পড়ে, ক্লাস 9-এ পড়েন উনি। তো উনি বলেছেন যে ঠিক আছে আমি পরে যাব, আমি এখন একটু পড়াশুনো করে এলাম, আমি একটু পরে যাব। তো সেই সময় বাড়িতে কেউ নেই এক্সেপ্ট এই বাসুদেববাবু এবং ওনার জ্যাঠামশাই হিরু জ্যাঠা। তো বাসুদেববাবু ভাবছে যে আচ্ছা আমি আজকে একটু জ্যাঠার সাথে কথা বলি, অনেকদিন কথা হয় না, অনেকদিন গল্প করি না, তো আজকে বাড়িতে কেউ নেই, তো দেখি জ্যাঠা নতুন কি শিখলো, এই বইটা সম্পর্কে আর কি জানলো। তো ওনার মনের মধ্যে এই বিষয়টা নিয়ে খুব জানার ইচ্ছে রয়েছে। তো তখন তারপরে উনি কি করলেন, উনি ওনার বাড়ি চলে গেলেন, মানে বাড়ি চলে গেলেন বলতে ওনার ঘরে গেলেন। ঘরে গিয়ে দেখছে যে হিরু কাকা, মানে উনি আর কি নর্মাল যেরকম আর কি একটা ফতুয়া পরতেন, ফতুয়া পাঞ্জাবি এরকম উনি ঘরে পরতেন, তো দেখছে উনি একটা সাদা ধুতি উনি পরেছেন, এবং ওনার গায়ে একটা ওই ধুতির যেরকম আর কি কাপড় হয়, সুতির কাপড়, সেরকমই একটা ছোট কাপড় উনি গলার মধ্যে ঝুলিয়েছেন। এবং উনি একটা মানে কুশের যে বসার যে বসনিগুলো হয়, দেখবেন অনেক সময় কুশের বসনি পাওয়া যায়, মানে মানুষকেও বসতে পারে বা অনেকে ঠাকুরকেও বসায়, তো সেরকম একটা কুশের মানে বসনির উপরে উনি বসে আছেন। তো এটা দেখে তো বাসুদেববাবু অবাক হয়ে গেছেন যে কি ব্যাপার, জ্যাঠা এটায় বসে আছে কেন, ওনার ঘরে খাট রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা ভাঙা টেবিল রয়েছে, তো উনি এখানে কেন বসে আছে। তো সঙ্গে সঙ্গে উনি জ্যাঠাকে জিজ্ঞেস করেছে যে তুমি এটায় কেন বসে আছো, আর তোমার হাতে এটা কি। তো ওনার হাতে যেটা ছিল একটা ওরকম পুরনো কাপড়, এবং পুরনো কাপড়ের মধ্যে একটা কিছু রয়েছে, মানে কাপড়ে মোড়ানো। আর ওনার ঘরে উনি উত্তর মুখ করে বসেছেন, এবং উত্তর মুখ করে বসার পরে ওনার যে সামনেটা রয়েছে সেই সামনেটায় একটা মোমবাতি জ্বালানো, তার পাশে একটু মিষ্টি রাখা, তার পাশে একটু জল রাখা রয়েছে, একটা মাটির মানে ভাঁড়ে জল আর একটা মাটির পাত্রে একটু মিষ্টি, মানে সন্দেশ আর কি। আর সামনে ধান দুব্য তিল আরও অনেক কিছু মানে উপাচার রয়েছে। তো বাসুদেববাবু তো দেখে কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপার হচ্ছে। তো উনি বলছে তুমি ঘরের মধ্যে পুজো করছো কেন, তোমার যদি পুজো করার হয় তুমি ঠাকুর ঘরে গিয়ে পুজো করো।
তো জ্যাঠামশাই বলছে যে তুই এখন আমাকে দয়া করে ডিস্টার্ব করিস না, আমি এখন সত্যি একটা খুব দরকারি কাজে বসছি, তোর যদি আমাকে কিছু বলার হয় তুই বল, তুই কথাটা বল, আমি শুনছি, শুনে তারপরে তুই আমাকে না একটু ছেড়ে দে, আমি আজকে একটু কাজটা আমায় করতে হবে। তো বাসুদেববাবু তো ভাবছে যে জ্যাঠামশাই কী কাজ করছে, আর পুজো এভাবে নিজের ঘরে এভাবে কে পুজো করে। তো উনি বলছে যে আমি তোমার সাথে এমনি ভাবলাম যে একটুখানি গল্প করি, অনেকদিন কথা হয় না তোমার সাথে সেভাবে, তো তুমি এগুলো ঘরের মধ্যে কি করছো? তো তখন বাসুদেববাবু এই কথা শুনে তো ওনার জ্যাঠা বলছে যে আমি যেটা করছি তুই না বুঝবি না, তুই তোর মানে তোর যদি কোনো দরকার থাকে তুই বল, আমি তোর কথা শুনছি, কিন্তু তুই আমি যেটা করছি তুই এখন সেটা বুঝতে পারবি না, তোর বোঝার এখনো বয়সও হয়নি, আর তুই বরং একটা কাজ কর, বাড়ির সকলে তো ওই অনুষ্ঠানে গেছে, পুজোর অনুষ্ঠান হচ্ছে, তুই বরং সেখানে চলে যা, দরজাটা ভেজিয়ে রেখে চলে যা। তো বাসুদেববাবু তো মানে ভাবলো যে না, এ তো কিছু তো একটা নিশ্চয়ই অন্যরকম ব্যাপার হচ্ছে। তো উনি বললেন যে না আমি যাবো না, আমি তোমার কাছে থাকবো, আমি আজকে যাবো না, আমি তো সব অনুষ্ঠানেই যাই, এই পুজোর অনুষ্ঠানটা নাই গেলাম, আমি আজকে তোমার সাথে থাকবো। তো বাসুদেববাবুর এই কথা শুনে তো হিরু জ্যাঠা বলছে না না তা কি করে হয়, আর আমি এখন একটা যেটা পুজো করব এটা আমাকে নিজেকে একাই করতে হবে, তো তুই এখানে আমাকে কোনো হেল্পও করতে পারবি না, কিছুই না, তো তুই শুধুমধু কেন যাবি না, আবার বাড়ি থেকে কেউ ডাকতে আসবে, তুই বরং চলে যা। তো তখন বাসুদেববাবু বলছে যে না না আমাকে কেউ ডাকতে আসবে না, কারণ আমি মাকে আগেই বলে দিয়েছি আমার ইচ্ছে হলে আমি যাব, না ইচ্ছে হলে আমি যাব না, ওরা গেছে আমার জন্য, মা খাবার রান্নাঘরে ঢাকা দিয়ে গেছে, আমি যদি না যাই মা বুঝে যাবে যে আমি আসতে চাইছি না। তো সে তো মানে হিরু জ্যাঠা পুজোটার সমস্ত কিছু ক্ষেত্র প্রস্তুত করে রেখেছে, কিন্তু এই বাসুদেববাবুর জন্য শুরু করতে পারছে না। এইবারে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে অনেক কথোপকথন হলো, বা মানে হিরু জ্যাঠা চাইছে যে বাসুদেববাবু ওই অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণে চলে যাক, আর বাসুদেববাবু মনে মনে ঠিক করেছে আজকে আমি তো জ্যাঠার ঘর ছেড়ে যাব না, মানে এরকমভাবে একটা পুজোর সেট আপ করে রয়েছে। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে ওনার সামনে একটা ঘট পাতা, মাটির একটা ঘট, এবং মাটির ঘটের সামনের দিকে মানে যেখানটা আর কি এই জ্যাঠামশাই ওই কুশের বসনের উপরে বসেছেন, ঠিক তার সামনে একটা জায়গায় মানে মানে কাদা মাটি মানে মেঝের উপরে লেপা রয়েছে, আর একটা জায়গায় মানে কিছু সুপুরি আর কিছু পানের টুকরো ছেঁড়া, এবং সেটা বালির উপরে, এবং তার সাথে বেশ কিছু পাটকাঠি রয়েছে, এবং অনেকগুলো ধূপ গোছা করে ঘরের মধ্যে জ্বালানো। তো বাসুদেববাবু তো বুঝতে পারছে না যে এরকমভাবে কি পুজো হয়, মাটি এরকম করে লেপা রয়েছে। তো উনি বলছেন যে জ্যাঠা তুমি যাই করো আমি তোমাকে একটুও ডিস্টার্ব করবো না, আমি তোমাকে একটুও তোমার কোনো কাজে আমি বাধা দেবো না, তুমি একটুখানি আমাকে এই ঘরে থাকতে দাও। তো জ্যাঠামশাই বলছেন যে না, এই ঘরে কিন্তু আমি ছাড়া আর কেউ থাকলে চলবে না। তো বলছে না মানে বাসুদেববাবুও ছাড়বে না, জ্যাঠামশাইও বলছে না এটা আমি তুই থাকাকালীন আমি এটা করতে পারবো না, তাহলে আমার কাজটাই হবে না। তো এরকম প্রচুর যখন এরকম করছে আর বাসুদেববাবু মানে কিছুতেই ছাড়বে না, তো তখন মানে জ্যাঠামশাই বলল যে ঠিক আছে, তাহলে তুই যখন এতটাই চাইছিস আমার সাথে থাকতে, তুই তাহলে একটা কাজ কর, তুই খাটের উপর গিয়ে বস, এবং বসে বসে তুই একদম খাটের কোনায় গিয়ে বসবি, আর আমি যা করছি আমাকে তুই কোনোভাবেই কিন্তু ডাকবি না, তোর যদি মনে হয় যে তুই অন্য ঘরে যাবি তুই সোজা খাট থেকে নেমে আস্তে আস্তে পা টিপে টিপে তুই ঘর থেকে বেরিয়ে যাবি, কিন্তু আমাকে কোনোভাবে ডাকবি না। তো এই কথাটা শুনে তো বাসুদেববাবু বলছে যে না আমি তোমাকে একটুও ডিস্টার্ব করবো না, তুমি যা করছো করো, আর আমাকে কেউ ডাকতেও আসবে না, আর যদি আমি ঘর থেকে বেরোই আমি তোমাকে ডাকবো না, আমি তোমার খাট থেকে নেমে ঘরে চলে যাবো। তো বলেছে ঠিক আছে। তো এবার তো বাসুদেববাবু মানে লক্ষ্য করছে যে ওনার জ্যাঠা অ্যাকচুয়ালি করছেটা কি। তো ওনার জ্যাঠা যেটা করছে যে ওই যে বললাম যেটা কাপড়ের মানে কাপড় ঢাকা দেওয়া একটা যে পুঁটলি মতো ছিল, তো উনি দেখছেন ওই পুঁটলি থেকে মানে ওই যে বলেছিল সেদিন যে ওই উনি একটা বই বহু মানে পুরনো একটা পাণ্ডুলিপির মতো বই মানে গুপ্ত পুস্তক উনি পেয়েছেন, তো সেইটা দেখে দেখে উনি কিছু একটা মন্ত্র পড়ছেন, এবং ওই যে ঘট যে ছিল সেই ঘটের উপরে মাঝে মধ্যে উনি একটু করে ফুল দিচ্ছেন, কখনো একটু চাল কখনো একটু তিল দিচ্ছে, আবার কখনো কখনোই কড়ি মানে বেশ কিছু কড়ি সামনে রাখা ছিল, সেই কড়িগুলো কখনো উনি ওই বালির মধ্যে দুটো কড়ি ঘোরাচ্ছেন নির্দিষ্টভাবে, মানে ঠিক জ্যামিতিক আকারে উনি কড়ি ঘোরাচ্ছেন, আবার কখনো কখনো ওই কাদার ওখানে গিয়ে উনি কাদা মাটির উপরে ওখানেও আরও বেশ কিছু কড়ি রাখা রয়েছে, সেই কড়িগুলোকে উনি ঘোরাচ্ছেন। এরকম করে করে বিভিন্ন রকমের উনি মাঝে মধ্যেই যেটা বাসুদেববাবু লিখেছেন যে ওনার মনে আছে যে ওনার জ্যাঠা বিভিন্ন রকমের আঙুলের মুদ্রা করছিলেন, মানে আঙুলের বিভিন্ন মুদ্রা করে ওনার
মানে মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন জায়গায় ওই মানে বিশেষভাবে আঙুলের যে মুদ্রা, 2 হাতের আঙুলের সাথে যে মুদ্রা সৃষ্টি করেছিলেন সেটা দিয়ে দিয়ে উনি বিভিন্ন জায়গায় আর কি শরীরে রেখে রেখে উনি কিছু একটা মন্ত্র পড়ছিলেন। এবং যেটা যেটা বাসুদেববাবু ইমেলে বারবার লিখেছেন যে মানে এটা নাকি উনি এখনও মানে চিন্তা করলে ওনার এখনও গায়ে কাটা দেয়, যে যেই সময় ওনার জ্যাঠা ওরকম ঘরে বসে ওগুলো করছিল, পুরো ঘরটা নাকি ওনার মনে হচ্ছিল বাসুদেববাবু, উনি তো খাটের উপরে বসেছিলেন, তখন উনি ক্লাস 9-এ পড়েন, বুঝতেই পারছেন, খুব বড় ছেলে নয়, মানে আবার খুব ছোটও নয়, তো উনি পরিষ্কার বুঝতে পারছিলেন পুরো ঘরটার মধ্যে একটা মনে হচ্ছে না আলাদা এনার্জি কাজ করছে। ঘরটা পুরো মানে বলছে যে এমনি সময় ঘরে যা আলো থাকে বা যা কিছু, মানে এমন নয় যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের আগুন জ্বলছে, তা কিন্তু নয়, বেশ কিছু গোছা করে ধূপকাঠি জ্বলছিল। এবার ধূপকাঠি থেকে আর কতটাই বা আলো বা আগুন আসতে পারে। তো বলছে যে পুরো ঘরটা মনে হচ্ছে যেন প্রচণ্ড রকম আলোয় ভরে গেছে, আর পুরো ঘরটার মধ্যে একটা যেন অন্য রকমের এনার্জি, মানে মনে হচ্ছে আমি চোখ খোলা রাখতে পারছি না, মনে হচ্ছে যেন আমার চোখটা না আলোয় ঝলসে যাচ্ছে, এরকম টাইপের, এত এরকম হচ্ছে। মানে ওনার খুব কষ্ট হচ্ছে, কখনো মনে হচ্ছে ওনার মানে পুরো ঘরটা থেকে একটা পুরো আগুনের মতো ধোঁয়া মতো বেরোচ্ছে। সেটা ধূপের ধোঁয়া যে খুব বিশাল ছিল তা কিন্তু নয়, উনি যেটা মেনশন করেছে যে পাশে একটা জানলা হাফ খোলা ছিল, তো বলছে যে সেখান দিয়ে কিছুটা ধূপের ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, কিন্তু ধূপের ধোঁয়া ওটা নয়। কখনো মনে হচ্ছে ঘরটা এত আলো হয়ে গেছে যে উনি চোখ খুলে থাকতে পারে, মনে হচ্ছে যেন মানে খুব গ্রীষ্মকালে ঠিক দুপুর 12টার সময় বাইরে যেরকম মানে সূর্যের তাপ থাকে, ঘরের মধ্যে মনে হচ্ছে না ওরকম একটা তাপ উনি অনুভব করছেন। তো এরকম একটা বিশাল মনে হচ্ছে একটা এনার্জি ক্ষেত্রের মধ্যে উনি পড়ে গেছেন, কিন্তু উনি কিছুতেই ওখান থেকে নামছে না। আর এদিকে উনি দেখছেন যে ওনার জ্যাঠামশাই, হিরু জ্যাঠা, সে ক্রমাগত ওই ওই পুস্তকটা, যে ওই গুপ্ত যে পুস্তকটা উনি পেয়েছিলেন সেখান থেকে উনি মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পড়ছেন, উনি মন্ত্র উচ্চারণ করছেন এবং পাঠ করে যাচ্ছে। এবং যখন এইগুলো উনি করছেন, উনি একটা জিনিস বুঝতে পেরেছিল বাসুদেব বাবু, যে ওনার জ্যাঠার মধ্যে না একটা অদ্ভুত রকমের একটা তার চোখ মুখের অবস্থা, মানে একটা মানুষ নর্মালি যেরকমভাবে থাকে ঠিক তার অন্য রকম। বলছে যে আমি, উনি যেটা লিখেছেন যে আমি আমার জ্যাঠাকে কখনোই ওরকমভাবে দেখিনি, মানে সদ্য ঘুম থেকে উঠলেও একটা মানুষকে দেখে বোঝা যায় যে ঠিক আছে মানুষটা হয়তো ঘুম থেকে উঠেছে, কিন্তু এই সেই সময়ে হিরু জ্যাঠাকে দেখে মনে হচ্ছে যেন উনি মানুষটার মধ্যে না, মানে ওনার মধ্যে একটা অন্যরকম সত্তা আর কি জেগে উঠেছে। ওনার চোখ দুটো কীরকম ছলছল করছে, উনি কোন একটা মানে উনি একদম তীক্ষ্ণভাবে সোজাসুরি চোখের মানে পাতা পড়ছে না। একটা মানুষ, আমরা দেখুন, আমরা যখন কাজ করি বা কারোর দিকে তাকাই বা এমনি হয়তো কোনো পুজো আছে যাই করি না কেন, বই পড়ি যাই করি, আমাদের তো চোখের পাতা পড়ে। বলছে যে আমার যে জ্যাঠা, তিনি এদিক ওদিক তাকাচ্ছে, কখন উনি ওই ঘটের দিকে তাকাচ্ছেন, কখন উনি বইয়ের দিকে পড়ছেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি যে ওনার চোখের পাতা পড়ছে না, আর পুরো শরীরটা মনে হচ্ছে যেন একটা অন্য মানুষের শরীর। যাই হোক, তো এরকম করে বেশ কিছুক্ষণ চললো, চলার পরে হঠাৎ করেই দেখছে যে উনি না দাঁড়িয়ে পড়েছেন, মানে উনি তো ওই আসনে বসে পড়ছিলেন, এই সমস্ত কিছু করছেন, করতে করতে হঠাৎ করেই উনি ওই আসনের উপর থেকে দাঁড়িয়ে পড়েন। তো দাঁড়িয়ে পড়ার পরে উনি না মানে এমন করে দাঁড়িয়ে পড়েছে যে এই বাসুদেববাবু একটু মানে অবাক হয়ে গেছে। এমনিতে তো ওনার চোখ দিয়ে জল পড়ছে, কখনো মনে হচ্ছে প্রচণ্ড ঘরের মধ্যে আলো আলো, এত আলো যে মানে ঘরে টেকা যাচ্ছেন এরকম, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে হঠাৎ করেই যখন উনি উঠে দাঁড়িয়েছেন, তো তখন দেখছে যে কি হলো ব্যাপারটা, এভাবে দাঁড়িয়ে গেল কেন। তো বাসুদেববাবু খাট থেকে নেমে পিছনে দাঁড়িয়ে রয়েছে, মানে ভয় লাগছে যে আমাকে বারণ করেছে আমি যাতে কোনোভাবে ওনাকে না ডাকি বা ওনাকে কোনো রকমভাবে ওনার কাজের যেন ব্যাঘাত না ঘটাই। তো কিছুক্ষণ ওভাবে পুরো একদম স্টিল দাঁড়িয়ে রয়েছে জ্যাঠামশাই, কিছু নড়ছেও না, কিচ্ছু না। তো তখন ওনাকে না ডেকেছে, মানে হাত দিয়ে ভাবে ডেকেছে যে কাছে আয়, এরকম করে ডেকেছে। তো বাসুদেববাবু একদম মানে আস্তে আস্তে ভয়ে ভয়ে জ্যাঠার কাছে গেছে, গিয়ে জ্যাঠামশাই কিন্তু মুখে কিচ্ছু বলছে না, গিয়ে উনি মানে হাত দেখিয়ে, আঙুল দেখিয়ে ওই বাসুদেববাবুকে একটা ওই বালির উপরটার দিকে হাত দেখাচ্ছে, যে বালির উপরের দিকটা দেখ, মানে এভাবে আর কি বলতে চাইছেন। তো ওই আঙুলটা যখন দেখছে যে ওই বালির দিকে, তো বাসুদেববাবু বালির দিকে তাকিয়েছেন। বালির দিকে তাকানোর পরে উনি দেখছেন ওই বালি দিয়ে যে জায়গাটা কড়িফড়ি দেওয়া ছিল সেইখানে দেখাচ্ছে, মানে উনি দেখছেন যে একটা তারিখ লেখা, একদম বাংলায় লেখা কিন্তু।
একদম বাংলা একটা তারিখ লেখা, এবং স মানে বাংলার যে স, তো সেই সটা লেখা, এবং সেখানে লেখা রয়েছে 5:30, 5:30 লেখা, এবং মানে স আর কি লেখা, আর তার নিচে একটা ডেট। সেই ডেটটা হচ্ছে মানে যেই সময় আর কি, যেই দিনের আর কি ঘটনা, তার থেকে ঠিক 2 বছর পরের একটা সময়ের কথা লেখা, একটা ডেট লেখা। আর বলে একটা 5:30, 5:32 এরকম একটা কিছু লেখা ছিল। তো এটা দেখে না বাসুদেব বাবুর মানে পুরো সারা শরীরটা পুরো মানে মানে শক হয়ে ওঠে, যে এটা কী দেখলাম। তো তখন তো উনি যথারীতিভাবে একটু ভয় পেয়ে গেছেন, উনি ওনার জ্যাঠাকে একটু জড়িয়ে ধরেছেন। ছোট মানুষ, ক্লাস 9-এ পড়ে, খুব একটা বড় তো নয় আবার খুব ছোটও নয়। তো তখন হিরু জ্যাঠা বলছে যে এই যে জিনিসটা দেখছিস না, এই যে ডেটটা লেখা রয়েছে, এটা কিন্তু আমি লিখিনি। তখন বলছে তাহলে এটা কে লিখে গেল, এটা কি করে হলো এখানে? তখন বলছে যে এই যে দিনটা তুই দেখতে পাচ্ছিস, আর এই দিনটা ছিল মানে এই ঘটনাটা ঘটেছে মানে আজ থেকে প্রায় 12 বছর আগে। আর সেই যে সময় আর কি ঘটনাটা ঘটছে সেটা ছিল তার থেকে 2 বছর পরের একটা ডেট। বলছে এই যে ডেটটা লেখা রয়েছে, এই ডেটটা হচ্ছে আমার মৃত্যুর দিন। এই যে দিনটা, এটা হচ্ছে আমার মৃত্যুর দিন, 2 বছর পরের অমুক দিনটা। আর এই যে বলে লেখা, বলে যে 5:32 এরকম যে লেখা রয়েছে, এইটা হচ্ছে মানে হচ্ছে সকাল, আর এই 5:32 হচ্ছে বলছে সকাল 5:32-এ এই ডেটে, আজ থেকে 2 বছর পরের এই ডেটে আমি মারা যাব। এই কথাটা যখন উনি শোনেন, বাসুদেব বাবু তো বলছে তুমি কি বলছো এই সমস্ত জ্যাঠামশাই, তুমি মরে যাবে মানেটা কি, আর এখানেটা কে লিখে গেলা, তুমি কি করে ভাবছো যে এই লেখাটাই সত্যি? তো তখন নাকি ওনার জ্যাঠা মানে ওনাকে না মানে ওনার মাথায় হাত বোলাচ্ছে, ওনার গালে হাত বোলাচ্ছে, বলছে আমি জানি এটাই ঠিক। তুই আমাকে জিজ্ঞেস করছিস না যে আমি এটা কী করি, আমি কী পড়াশুনো করছি, আমি এত কেন নিজেকে এই পড়াশুনোর মাঝখানে রেখেছি। বলছে আমি এই জিনিসটা না করতে চেয়েছিলাম, তো এটা আমি দেখ করে ফেলেছি। তো তখন বলছে যে এটা কে লিখে গেল, এটা নিশ্চয়ই তুমি লিখেছো। মানে বাসুদেববাবু যেটা আমাকে ইমেলে লিখেছেন, যে উনি সত্যিকারেরই সেদিন বিশ্বাস করেননি আর কি, যে এরকম কিছু হতে পারে। তো বাসুদেববাবু তো মানে খুবই অবাক হয়ে গেলেন, এবং তারপরে তো উনি ঘর থেকে উনি ওখানেই কেঁদে ফেলেছেন। মানে জ্যাঠা 2 বছর পরে এই দিনে মারা যাবে এটা উনি নিতে পারেননি। তো ওনাকে তখন ওনার জ্যাঠা মানে চুপ করে, বলে যে এটা কোনো ব্যাপার না, তুই এবার যা, একটা আমি বলছি তুই একটু যা অনুষ্ঠান বাড়িতে যা। তো ওনাকে তারপরে উনি বাসুদেববাবুর মনটা তো খুব খারাপ হয়ে যেত, তারপরে যেহেতু কাছাকাছি ছিল উনি সেই অনুষ্ঠান, যেখানে ওই পুজোর একটা অনুষ্ঠান হচ্ছিল, উনি সেখানে চলে যান। এবার উনি কিন্তু এই কথাটা মানে হিরু জ্যাঠা বলেছিল বাসুদেববাবুকে, তুই কিন্তু কাউকে বলিস না। যাই হোক, তো উনি তো মনটা খুব খারাপ, কিন্তু জ্যাঠাকে খুব ভালোবাসে, উনি এই কথাটা কাউকে বলেননি। এই ঘটনার ঠিক 2 মাস পরে একটা মানে সম্পূর্ণ একটা অন্যরকম ঘটনা ঘটে। সেই ঘটনাটা কী ছিল এবার একটুখানি বলি, যেটা বাসুদেববাবু লিখেছেন। একদিন রাত ঠিক 3টে বাজে, মানে ভোর 3টে বলা যেতে পারে, মানে ঘুটঘুটে অন্ধকার, বাইরে শীতকাল। তো উনি হঠাৎ করেই দেখছে বাইরের ওনার আর কি যে ঘরটা ছিল, মানে বাসুদেববাবুর বাবা তো ছোটো ভাই ছিল, তো মেজো ভাইয়ের যে আর এক ছেলে ছিল, সে আর বাসুদেববাবু একসাথে একটা ঘরে থাকতো। এরকম মানে এরকম ভোর 3টের সময় ওরকম কড়া নাড়ছে দরজায়। তো বাসুদেববাবু দরজাটা খুলেছে, তো খুলে বলছে যে দেখছো না জ্যাঠা দাঁড়িয়ে রয়েছে। তো জ্যাঠামশাই ওকে বলছে তোর সাথে একটু কথা ছিল। তো বাসুদেববাবু ভাবছে এরকম ভোর রাতে আবার আমার সাথে কি কথা। তো উনি বলেছেন যে ঠিক আছে বলো। তো বাসুদেববাবু বলছে যে আমি এখানে তোকে বলতে পারো, তুই আমার ঘরে আয়। তো অন্য যে একটা যে ভাইয়ের সাথে শুতো, তো সেও জেগে গেছে। তো সে বলছে দাঁড়া আমি একটুখানি আসছি, জ্যাঠার একটা কিছু প্রয়োজন আছে, কিছু একটা ওপর থেকে পারতে হবে, একা পারছে না, তাই আমাকে ডেকেছে। তো উনি চলে গেছে, বাসুদেববাবু জ্যাঠার সাথে তার ঘরে গেছে। গিয়ে দেখছে যে ওনার ঘরে আবার ওই সেরকম সেদিন যেরকম ওই যজ্ঞ করেছিল, সেরকমই যজ্ঞক্ষেত্র প্রস্তুত করা রয়েছে। মানে যজ্ঞ ঠিক নয়, ওই বালি, মাটি, কড়ি, ঘট, পাতা রয়েছে, একটা মোম জ্বলছে, সামনে একটুখানি সন্দেশ মিষ্টি ফিষ্টি দেওয়া, ওরকম একটা কুশের আসন পড়ে আছে। এবং গিয়ে উনি না পুরো হয়ে দাঁড়িয়ে যায় বাসুদেববাবু, মানে ওনাকে আর কিছু বলতে লাগে না। মানে ওই ঘরটার মধ্যে যখন উনি ঢুকেছিলেন, বাসুদেববাবু বলছে যে আমি আজও ফিল করতে পারি পুরো ঘরটার মধ্যে একটা অন্যরকমের এনার্জি। মানে আমি একটা ঘর থেকে অন্য ঘরে যে গেলাম একই বাড়ির মধ্যে, কিন্তু আমার মনে হচ্ছে আমি অন্য কোথায় চলে এলাম। ঘরটা পুরো গরম হয়ে আছে, একটা অন্য রকমের এনার্জি, মনে হচ্ছে আমি চোখ খুলে রাখতে পারছি না বেশিক্ষণ। তো গিয়ে দেখছে যে বালির উপরে
একটা ডেট, একটা দিন লেখা, ওরকমই রা বলে একটা লেখা, এবং তারপর একটা সময় 10টা সামথিং ছিল, ওই 10:30 নাগাদ একটা সময়ের উল্লেখ করা, আর একটা ডেট লেখা, সেখানে দিন মাস বছর তিনটেই কিন্তু মেনশন করা। তো সেইটা ছিল ঠিক 2 মাস পরের একটা ডেট, দিন মাস সময় সাল পুরোটা হচ্ছে 2 মাস পরের। তো বলছে যে এটা কি কি বাসুদেববাবু ওটা দেখেই না উনি ওনার জ্যাঠামশাইকে বলছে, এটা তুমি কি দেখাচ্ছ আমায়, এটা কি, এটা আবার কি? ওনার না মনটা তখন কু গাইছে রীতিমতো। বাসুদেববাবু বুঝতে পারছে যে জ্যাঠামশাইয়ের আগে আমাকে যেটা দেখিয়েছে 2 বছর পর, সেটা উনি বলছেন ওনার মৃত্যু দিন। তো জ্যাঠামশাইকে যখন জিজ্ঞেস করছে তখন দেখছি জ্যাঠামশাই না চোখ দুটো পুরো ছলছল করছে এবং টপ টপ করে চোখ থেকে জল পড়ছে। তো বাসুদেববাবু বলছে, তুমি কাঁদছো কেন, এটা কিসের দিন, এটাও কি তুমি কি কোনো মৃত্যু দিনের কথা বলছো আমাকে? তুমি আগের দিন একটা আমাকে দিন মাস সময় বছর দেখালে, সেটা নাকি তোমার মৃত্যু, এটা কি, এটা কিসের? তো তখন নাকি বাসুদেববাবুর জ্যাঠা হিরু জ্যাঠা কিছুক্ষণ চুপ করে থাকেন, এবং চুপ করে থেকে না উনি সরাসরি হিরু জ্যাঠা ওনার হাতটা বাসুদেববাবুর মাথায় রাখে এবং রেখে বলছে যে তোকে কিন্তু আজকে থেকে অনেক শক্ত হতে হবে, তোকে আজকে থেকে অনেক শক্ত হতে হবে। 2 মাস পরের এই যে বছর সময়টা দেখছি, আজ থেকে তো 2 মাস পরের সময়, এই দিনটা হচ্ছে আমার ছোট ভাই বা বলতে পারিস তোর বাবার মৃত্যুদিন। তো এই কথাটা যখন শুনেছে যে তোর বাবার মৃত্যুদিন, বাসুদেববাবু না ছাট করে পিছিয়ে গেছে, বলছে তুমি এসব কি বলছো, এটা কখনো হতে পারে, এটা তুমি কি বলছো? আমার বাবা সুস্থ সবল একজন মানুষ, তুমি বলছো আমার বাবার মৃত্যুদিন? এবার উনি বাসুদেববাবু ওনার বাবাকে জ্যাঠাকে খুবই ভালোবাসতেন। তো উনি না একটা মনে মনে বুঝতে পারছেন যে জ্যাঠামশাই বলছে শুধু শুধু বলছে না, জ্যাঠামশাইও তখন চোখ থেকে জল পড়ছে তার। তো বলছে তোকে আজ থেকে খুব শক্ত হতে হবে, তোকে কিন্তু পরিবারের হাল ধরতে হবে, আর খুব ভালো করে পড়াশোনাটা করতে হবে, জীবনে অনেক বড় হতে হবে, তুই কিন্তু জীবনে অনেক কিছু করবি, তোর জীবনে প্রচুর কিছু করার আছে, প্রচুর কিছু দেখার আছে। এই যে আমি তোকে এত গল্পের বই দিতাম, তুই আমাকে বলতিস যে আমেরিকা কেমন হয়, লন্ডন কীরকম হয়, তুই কিন্তু সমস্ত কিছু দেখতে পারবি, জানতে পারবি, তোর জীবনেও সেই সময় আসবে তুই সেই জায়গাগুলো নিজে গিয়ে কাজ করবি। কিন্তু তার আগে তোর জীবনে একটা ঝড় আসতে চলেছে, এই ঝড়টাকে কিন্তু তোকে কাটাতে হবে, এবং তোর বোন তোর মা তাদেরকে কিন্তু তোকেই সাপোর্ট দিতে হবে। এই কথাগুলো যেগুলো আমি আপনাদেরকে বললাম, এটাই বাসুদেববাবু ইমেলে লিখেছেন, এবং এইভাবেই ঠিক ওনার জ্যাঠা বলেছিল। তো এটার পরে তো উনি বাসুদেববাবু একদম শকে চলে যায়, কিন্তু বাড়িতে কাউকে কিছু বলতে পারছে না, কারণ বাড়িতে কি বলবে। তো মাঝে মধ্যেই বাসুদেববাবুর সাথে এই হিরু জ্যাঠা অনেক কথা বলতো, নাকি মানসিকভাবে জোর দিত। এবং খুব আনফর্চুনেটলি যেদিন এই দিনটা আর কি যত এগিয়ে এগিয়ে আসছিল, বাসুদেববাবুর কেন জানি না মনে হচ্ছিল যে কিচ্ছু হবে না, এটা আমাকে শুধু শুধুই বলেছে, আমার বাবা সুস্থ সবল রয়েছে, কি হবে, কিছু হবে না, এরকম আর কি উনি মনে মনে ভাবছে। কিন্তু ওই যে বলে না বিধি, লেখা থাকে, ভাগ্যে যার যেটা লেখা থাকবে সেটা হবেই। জানি না উনি কোন বিদ্যা আয়ত্ত করেছিলেন, বা সেরকম বই হয়তো সত্যি আছে, এরকম একটা বইয়ের কথা আমিও বহু বছর আগে শুনেছিলাম একজনের মুখে। তো এরকম গুপ্ত পুস্তক সত্যিই আছে, সেখানে এরকম প্রচুর নাকি মন্ত্রতন্ত্রের কথা লেখা রয়েছে, যেগুলো হয়তো সাধারণ মানুষের কাছে রিভিল হওয়াটা ঠিক না, তো সেই জন্য সেগুলো সেভাবে রিভিল হয়নি। তো যাই হোক, তো হঠাৎ করেই নাকি রাতের বেলা ওনার বাবার কীভাবে উনি খাওয়া দাওয়া করে নর্মালি শোন, এবং খুব অদ্ভুতভাবে ওনার শরীর খারাপ লাগতে থাকে, এবং ওনাকে হসপিটালে নিয়েও যাওয়া হয়, কিন্তু সমস্ত রকম কিছু করার পরেও ওনাকে কিন্তু বাঁচানো যায় না। এবং ডাক্তার যখন বলে যে এই মানুষটি মারা গেছেন, এবং সেই যে সময়টা ছিল, সেই সময়টা হচ্ছে সেই এক্স্যাক্ট সেই সময়টাই যে সময়টার কথা ওই জ্যাঠামশাইয়ের ঘরের ওই বালিতে ওভাবে লেখা ছিল, এবং সেই দিনটাই, সেই মাসটাই, সেই পুরো একদম এক্স্যাক্ট সব কিছু সেম। এবং এই বিষয়টা যখন হয় তখন ওই হিরু জ্যাঠা উনি প্রচণ্ড শকে চলে গেছিলেন ওই ভাইয়ের মারা যাওয়াতে। বাসুদেববাবু, ওনার মা বোন, পরিবারের বাকি লোকেরা তো খুব দুঃখ পেয়েছিল, সেটা তো খুব ন্যাচারাল, বাট হিরু জ্যাঠা যেই জিনিসটা দেখেছিলেন বা উনি যে জেনেছিলেন, এইটা না উনি নিজেও মেনে নিতে পারেননি। তো উনি এই ব্যাপারটা যখন ঘটে যায়, বাসুদেববাবুকে উনি প্রচণ্ড সাপোর্ট করতেন, ওনাকে পড়াশুনো ভালো করে করার জন্য, কোন লাইনে ওনার পড়াশুনো করলে ভবিষ্যতে ঠিক, ওসব নিয়ে উনি প্রচুর আর কি সারা জীবনে ওনাকে প্রচুর ওনাকে সাপোর্ট দিয়েছিলেন। কিন্তু ওই যে বলে, যেটা উনি আর কি গণনা করেছেন সেটা একদম সঠিক গণনা ছিল। ঠিক 2 বছর পরে যে ডেট, যে দিন ওই যজ্ঞের ওখানে ফুটে উঠেছিল, ঠিক সেই ডেটেই ওনার জ্যাঠামশাইও কিন্তু মারা যান।
এবং শুধু মারা যান তাই নয়, ওনার মানে বাসুদেববাবুর বাবা মারা যাওয়ার পরে যেটা ঘটে যে উনি না এত বিষয়টা শক পেয়েছিলেন, তারপরে উনি ওই যজ্ঞক্ষেত্র প্রস্তুত করা, মানে ওই বালি দিয়ে মাটি দিয়ে যেটা উনি করতেন সেগুলো করা উনি বন্ধ করে দিয়েছিলেন। কারণ উনি না বলেছিলেন যে আমি আর এগুলো জানতে চাই না। তো যাই হোক, তো যেটা উনি জেনেছিলেন তো সেটা হয়তো ভগবানেরই ইচ্ছে ছিল, কারণ সেম ডেটেই ওনার জ্যাঠাও কিন্তু মারা যান। এবং তারপরে ওনাদের যে আরেক যে ভাই ছিল, তো সেই ভাইকে নাকি এই বড় জ্যাঠাই বলেছিল যে তোর কিন্তু 50 বছর বয়সটা খুব তোকে কিন্তু সাবধানে থাকতে হয়, তোর প্রচুর শারীরিক অসুবিধে আসতে পারে, কিন্তু তুই একটা জিনিস মনে রাখবি যে তোর মনটাকে কিন্তু খুব ভালো রাখতে হবে, মনে কিন্তু জোর রাখতে হবে, তুই মনের জোর কিন্তু হারাবি না। তো তারপর মানে তার আগে তো ওই জ্যাঠা তো মারা গেলেনই, তো তারপরে এই বাসুদেববাবুর যে মেজ জ্যাঠা যিনি ছিলেন আর কি, মানে বড় জ্যাঠা তো মারা গেলেন, ওনার বাবা ছোট, তারপরে মাঝখানের যে ভাই ছিল, সত্যি সত্যি সেই ভাইয়ের যখন নাকি 50-51 বছর বয়স হয়, ওনার বিভিন্ন ধরনের সমস্যা একসাথে শারীরিক দেখা দেয়। এবং এই যে জ্যাঠামশাই মারা গেছিলেন, সেই জ্যাঠামশাই কিন্তু ওই ভাইকে সবসময় বলতেন তুই কিন্তু মনের জোর হারাবি না, তুই যদি মনের জোর হারিয়ে ফেলি তাহলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই মনের জোরটা রাখবি, দেখবি তুই বাঁচবি, তুই অনেক কিছু করতে পারবি। তো একসাথে প্রচুর প্রচুর সমস্যা, ওনার শারীরিক সমস্যা দেখা দেয়। এবং উনি কলকাতায় তো ডাক্তার দেখান, সেখানে ডাক্তাররা কিছু করতে পারে না। এবার তারপরে উনি সাউথ ইন্ডিয়া যান দেখাতে, তো সেখানেও উনি কিছুদিন চিকিৎসা করান, সেখানেও কিন্তু চিকিৎসা করে একটু ভালো হয়, বাট আবার বাড়িতে এসে কিন্তু না যে সেই অবস্থা। এবং এখানকার ডাক্তার তারপরে যখন আবার দেখানো হয় কলকাতায়, তো তখন বলে যে দেখুন আমাদের আর কিছু করার নেই, মানে উনি যতদিন বাঁচবেন এবার এভাবেই বাঁচতে হবে, আবার একদিন উনি এক্সপায়ার করে যাবেন। এবার এই কথা শুনে বাড়ির সকলে তো প্রচণ্ড হতাশ, প্রচণ্ড খারাপ লাগছে। এবং সেই সময় এই বাসুদেববাবু কিন্তু ওনার সেই যে জ্যাঠা ছিল তাকে বলেছে যে বড় জ্যাঠা তোমায় কি বলেছিল, যে তুমি মনের জোরটা রাখো, তোমার কিছু হবে না, তোমাকে বলেছিল তো তুমি কেন মনের জোর হারাচ্ছ। এবং এইভাবে কিছুদিন যেতে যখন সমস্ত ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে, হঠাৎ করে ওনারা ডানকুনিতে একটা আয়ুর্বেদিক ডাক্তারের খোঁজ পায়, হঠাৎ করেই। তো সেইখান থেকে তারপর ওষুধ খেয়ে, যেখানে মানে অ্যালোপ্যাথিতে কলকাতা বলুন বা সাউথ ইন্ডিয়ায় সবাই ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, সেই আয়ুর্বেদিক জিনিসটা খেয়ে উনি 6 মাসের মাথায় কিন্তু মানে 80% সুস্থ হয়ে যান। এবং আরও বলি, সেটা হচ্ছে যে এই বাসুদেববাবুর জ্যাঠা ওনাকে যেটা নিয়ে পড়াশুনো করতে বলেছিল, বাসুদেববাবু কিন্তু ভাগ্যচক্র, উনি সেটা নিয়েই পড়াশুনো করেন, উনি বিভিন্ন জায়গার বইপত্র পড়তেন, উনি একটা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত হন, এবং সেই রিসার্চ কাজে যুক্ত থাকা সুবাদে উনি আমেরিকার বেশ কিছু জায়গায় উনি ভিজিট করেছেন, উনি ইউরোপের কিছু জায়গায়ও ভিজিট করেছে, যেটা কিন্তু বহু বছর আগে ওনার সেই জ্যাঠা ওনাকে বলে গিয়েছিল। তো সেই মন্ত্র, সেই যে জিনিসপত্র যেগুলো ছিল সেটার প্রতি যখন আস্তে আস্তেই ঘটনাগুলো ঘটে, বাসুদেববাবু অনেকটা বড় হয়ে যান, উনি কিন্তু ভাবলেন যে এবার আমি বইটা পড়ব, দেখি বইতে কী লেখা আছে, আমিও নিজেরটা জানতে চাই যে আমি কবে মারা যাব। সেই মন্ত্রটা সত্যিকারের, ওই মন্ত্রটা কিন্তু একদম মানে ওই মন্ত্র, এবং তার সাথে আমি বললাম যে বেশ কিছু রিচুয়ালস থাকে, সেগুলো যদি নির্ভুলভাবে করা যায় তাহলে কি নাকি সত্যিই জানা যায়। তো তারপরে জ্যাঠামশাইয়ের ঘরে একবার নয় 5 থেকে 6 বার বাসুদেববাবু ওনার ঘরে গিয়ে তন্ন তন্ন করে সেই বইয়ের খোঁজ উনি করেন, কারণ উনি বইটা নিজের চোখে দুবার দেখেছিলেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ওই বইটা কিন্তু ঘরের কোথাও খুঁজে পাওয়া যায় না। এবং যতদূর বাসুদেববাবু জানতেন, ওনার জ্যাঠা কিন্তু বইটা গিয়ে কাউকে দিয়ে এসেছিল, সেরকম কিন্তু কোনো রেকর্ড উনি পাননি। কিন্তু বইটা যে কোথায় গেল সেটা উনি জান না। তারপরে তো ওনারা গ্রামের বাড়ি থেকে কলকাতায় শিফট করে যান, কিন্তু ওই বইটা উনি কোনোদিনই পাননি। তো এইটাই ছিল ঘটনা। আমার তো ঘটনাটা ভীষণ অদ্ভুত লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি স্পেশালি আপনাদেরকে বলবো আজকের এই ঘটনাটা কিন্তু একটু বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করুন, কারণ এরকম সত্যিই প্রচুর গুপ্ত পুস্তক আছে, এবং আপনারাও এই ধরনের কোনো গুপ্ত পুস্তক সম্পর্কে জানেন কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর বাসুদেববাবুকে অনেক ধন্যবাদ, ওনাদের পুরো ফ্যামিলির প্রতি আমাদের সকলের যথেষ্ট রেসপেক্ট এবং শ্রদ্ধা রইল, প্রণাম রইল। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।